হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং যে যার মতো করে কিন্তু প্রস্তুতি যাত্রাটাকে গুছিয়ে নেওয়া শুরু করে দিয়েছেন। আর আপনাদের এই প্রস্তুতি যাত্রাটাকে আরো বেশি সহজ করার জন্য আপনাদের সাথে আছে দেশের সর্ববৃহৎ নার্সিং কোচিং, নিউরন নার্সিং কোচিং। আর আপনারা যারা হচ্ছে পূজার ছুটিতে বাড়িতে গিয়েছেন, খুব দ্রুত আপনারা হচ্ছে যে যার জায়গা থেকে কিন্তু হচ্ছে প্রস্তুতি যাত্রাটাকে আরো বেশি হচ্ছে গুছিয়ে নেওয়ার জন্য যেভাবে হচ্ছে প্রস্তুতি নেওয়া দরকার সেভাবে হচ্ছে প্রস্তুতিটাকে গুছিয়ে নেবেন। আর আপনারা যারা যেখান থেকে যুক্ত হচ্ছেন, ফার্স্টে কমেন্টের মাধ্যমে জানাই দিবেন যে আজকে লাইভ ক্লাসের সাউন্ডটা প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা এবং আমার পিছনে যে বোর্ডটা রয়েছে বোর্ডটা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। বিগত বছরের যত প্রশ্ন হয়েছে যাবত আপনাদের সাধারণ জ্ঞানে নার্সিং এর সেই 2016-17 সেশন থেকে এখন অবধি যতগুলো হচ্ছে পরীক্ষার প্রশ্ন হয়েছে সব প্রশ্নগুলো আমরা অ্যানালাইসিস করব। সো সবাই হচ্ছে দ্রুত দ্রুত যুক্ত হয়ে যাবে এবং কে কোথা থেকে যুক্ত হচ্ছে সেটা হচ্ছে কমেন্টের মাধ্যমে জানাই দিব যে আজকের লাইভ ক্লাসটিতে কে কোথা থেকে যুক্ত হচ্ছে। আর যে যেখান থেকেই হচ্ছে যুক্ত হচ্ছে ফার্স্টে আমাদের লাইভ ক্লাসটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিব। পূজার ছুটিতে যারাই হচ্ছে বাড়িতে গিয়েছেন আপনারা হচ্ছে, আমি বলেছিলাম যে হচ্ছে পড়াশোনার উপরে থাকবেন। যারা সনাতন ধর্মাবলম্বী ছিলেন তাদেরকেও বলেছিলাম যে যতটুকু না করলেই নয় ততটুকু করে আপনারা হচ্ছে একটু পড়াশোনায় ফোকাস করবেন। তো আপনাদের হচ্ছে এখন যে ইগুলো ছিল সবগুলোই হচ্ছে শেষ। তো খুব দ্রুত আমরা হচ্ছে পড়ার দিকে হচ্ছে মনোনিবেশ করব। কারণ এডমিশন এই ভর্তি যুদ্ধে যদি আপনাকে টিকে থাকতে হয় তাহলে এখানে আপনাকে কষ্ট করে টিকে থাকতে হবে অনেক বেশি। সো কোনোভাবেই টাইমটাকে হচ্ছে করা যাবে না, নষ্ট করা যাবে না। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাব। সবাই 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 একটু দ্রুত যুক্ত হয়ে যাব। কে কোথা থেকে যুক্ত হচ্ছে একটু হচ্ছে লিঙ্কগুলো সব গ্রুপগুলোতে শেয়ার করে দিব। যারা এখন পর্যন্ত আমাদের সাথে আজকের ক্লাসটিতে যুক্ত হতে পারে নাই, আপনাদের ফ্রেন্ডরা যারা প্রতিদিন ক্লাস করে তাদেরকে একটু হচ্ছে আমরা লিঙ্কটা শেয়ার করে দিব। তাদের ওই সব গ্রুপগুলোতে লিঙ্কটা শেয়ার করে দিব যাতে করে সবাই আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারে। একটু হচ্ছে লিঙ্কটা শেয়ার করে দেই। অনেকেই বলতেছে যে ভাই ক্লাস কি শুরু হবে না, ক্লাস অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং আপনারা যুক্ত হয়ে গেলেই হয়। একটু দ্রুত সবাই সবাই একটু লিঙ্কগুলো দিয়ে দিব, সবাই একটু লিঙ্কগুলো দিয়ে দিব যাতে করে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটা কারো মিস না হয়। অলরেডি কিন্তু ম্যাক্সিমাম গ্রুপগুলোতেই হচ্ছে ক্লাস লিঙ্ক চলে গিয়েছে। সবাই দ্রুত যুক্ত হব। বিগত সালের প্রশ্নগুলো একটু দেখব। বিগত সালের প্রশ্ন আমি বারবার কেন আপনাদেরকে দেখতে বলি, এই প্রশ্নগুলো যদি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের এডমিশন পরীক্ষায় কি কি থেকে প্রশ্ন হয়, কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো একটু স্কিপ করলেও সমস্যা নেই। এগুলো কিন্তু আপনি খুব সহজেই হচ্ছে বুঝতে পারবেন। আর যখনই আপনি বুঝতে পারবেন তখনই আপনার সিলেবাসটা অনেক বেশি সংক্ষিপ্ত হয়ে যাবে। কারণ আপনাদের নার্সিং এ বেসিক লেভেল থেকে প্রশ্ন হয়। আপনি যদি হার্ড লেভেলে চিন্তা করেন অনেক বেশি, আপনি যদি সাম্প্রতিক নিয়ে ঘাটাঘাটি করেন, নার্সিং এর বিগত 10 বছরের প্রশ্ন সমাধান করলেও দেখবেন যে সাম্প্রতিক হাতে গোনা দুই একটা, তাও হচ্ছে নোবেল প্রাইজ থেকে এই থেকে সেই থেকে। এখন আপনি যদি এখন থেকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে একেবারে করে ফেলেন তাহলে তো হবে না, তাই না? তো এই সাম্প্রতিকের বিষয়টা, তারপর হচ্ছে আরো যেসব বিষয় আছে, অনেক অনেক বিষয় আছে যেগুলো আপনাদের স্কিপ করলেও হবে। বুঝতে পেরেছেন? তো আমরা হচ্ছে বিগত সালের প্রশ্ন সমাধানে চলে যাব। কে কোথা থেকে যুক্ত হয়েছে সেটা জানাবো। পূজার ছুটিটা আপনারা কিভাবে কাটিয়েছেন, পড়াশোনা নাকি শুধু এনজয়, সেটা জানাবেন। আর সনাতন ধর্মাবলম্বী ভাই বোনরা যারা যুক্ত আছেন তারা একটু জানাবেন যে আপনাদের পূজার ছুটি তারপর উদযাপন কেমন কাটলো এবং আমার জন্য আপনারা দোয়া করেছেন কিনা সেটাও কিন্তু জানাবেন যে দোয়া করেছেন কিনা। আপনাদের সবাইকে বলেছিলাম যে সবাই দোয়া করবেন। সবাই একটু যুক্ত হয়ে যাই। আব্দুল বাতিন আমাদের সাথে যুক্ত আছেন, সালাম জানিয়েছেন। ইসরাত জাহান রিয়া সালাম জানিয়েছেন। দেশা বিশ্বাস বরিশাল থেকে। দিশা বিশ্বাস পূজা কেমন কাটলো। ইশিতা আক্তার আসসালামু আলাইকুম ভাই। বোরহান ব্যাপারে আমাদের সাথে যুক্ত আছেন। সাইমা আক্তার যুক্ত আছেন কিন্তু। সিদ্ধাতুল মুনতাহা রিয়া আক্তার মানিকগঞ্জ থেকে। নুসরাত জাহান রিয়া যুক্ত আছেন কিন্তু। তারপর হচ্ছে তানিয়া ইসলাম আমাদের সাথে যুক্ত আছেন, সালাম জানিয়েছেন। রাবেয়া আলী আমাদের সাথে যুক্ত আছেন, আমি খুলনা থেকে। থ্যাংক ইউ বোন। কানিজ রহমান কথা আমাদের সাথে যুক্ত আছেন। হাবিবা আক্তার যুক্ত আছেন, সালাম জানিয়েছেন। সৌরভ চন্দ্র, আচ্ছা সৌরভ চন্দ্র, মোটামুটি কেন দেশের যে অবস্থায় হোক তোমাদের উদযাপনে তো কোনো হচ্ছে বাধা নেই, অবশ্যই হচ্ছে ভালোভাবে উদযাপন করবা। আর সব থেকে বড় কথা হচ্ছে এখন উদযাপন রেখে হচ্ছে পড়াশোনা বেশি। কে এম রাকিবুল ইসলাম রিফাত যুক্ত আছেন। নীলিমা ঢাকা, আচ্ছা ঢাকা থেকে যুক্ত আছেন। জান্নাতুল নাইমা যুক্ত আছেন কিন্তু। আচ্ছা
সবাই একটু শেয়ার করে দিয়ে শেয়ার ডান লিখি, সবাই একটু শেয়ার করে দিয়ে শেয়ার ডান লিখি। এবং যেসব হচ্ছে ফ্রেন্ডরা প্রতিদিন ক্লাস করে কিন্তু আজকে যুক্ত হয় নাই, তাদেরকে একটু মেনশন করে দিই, তাদেরকে একটু মেনশন করে দিই, প্রিয় ভাই বোন আমার, তাদেরকে একটু মেনশন করে দিই, একটু মেনশন করে দিই, সবাই মেনশন করে দিই ফ্রেন্ডদেরকে। হোস্টেল রুমের মধ্যে দিশা বিশ্বাস হোস্টেল রুমের মধ্যে বসে বেশি বেশি পড়াশোনা করেছে, আর তোমাদের এই পূজার ছুটিতে নিউরন পরিবারও কিন্তু ঘুরে এসেছে কক্সবাজার থেকে। যাক আলহামদুলিল্লাহ, বন্ধটা কাজে লাগছে এবং সত্যি কথা বলতে এনজয় করেছি খুব। এখনো ঘুম কাটে নাই, মানে টানা 4 দিন, কালকে রাতে ব্যাক করেছি ঢাকাতে। তারপর হচ্ছে নাজিবা সাদিয়া যুক্ত আছেন কিন্তু, নুসরাত জাহান ফাতিমা। আচ্ছা শেয়ার ডান, সবাই একটু শেয়ার করে শেয়ার ডান লিখবো। এবং ন্যূনতম 5টা ফ্রেন্ডকে, যারা এডমিশনে পড়ে, কোনো কোচিং করতে হবে না, বাসায় বসে প্রিপারেশন নিচ্ছে, তাদেরকেও মেনশন করে জানাই দাও। আর যারা বাসায় বসে প্রিপারেশন নিচ্ছে কিন্তু প্রিপারেশনটা মন মতো হচ্ছে না, নিউরন পাবলিকেশন দ্বারা পরিচালিত দেশের সর্ববৃহৎ নার্সিং কোচিং নিউরন নার্সিং কোচিং তোমাদের জন্য রেখেছে অফলাইন এবং অনলাইন কোচিং এর ব্যবস্থা। অফলাইনে 50 ঊর্ধ্ব ব্রাঞ্চ রয়েছে, তুমি যে কোনো ব্রাঞ্চে চাইলে ভর্তি হয়ে যেতে পারো। হেড অফিস ফার্মগেট ব্রাঞ্চ, আনন্দ সিনেমা হলের ঠিক অপোজিটে, বিটিআই সেন্ট্রাল প্লাজা, লিফটেড 2-এ। এছাড়া ফার্মগেটে আমাদের আর কোনো শাখা নাই, এটা দেখে তারপরে ভর্তি হবেন। ওকে, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যায়, শেয়ার করি এবং হচ্ছে মেনশন করে দেই ফ্রেন্ডদেরকে। হ্যাঁ, সবাই একটু ছুটিতে আছে যদিও। আচ্ছা, এটা হচ্ছে 2021-22-এর প্রশ্ন। 2021-22-এর থেকে প্রশ্ন শুরু করে বিগত সালে যত প্রশ্ন হয়েছে, বিগত সালে যতগুলো প্রশ্ন হয়েছে সবগুলোই হচ্ছে আমরা মোটামুটি দেখব যে আমাদের কি ধরনের কি টাইপের প্রশ্ন আমাদের নার্সিং পরীক্ষায় হয়। তো ফার্স্ট প্রশ্ন 2021-22-এর যেটা, সেটা হচ্ছে নিচের কোনটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর কর্তৃক রচিত নয়। একটা সময় অনেক বেশি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ছিল, এখন তুলনামূলক একটু কম ইম্পর্টেন্ট হলেও দেখি তো আমরা এটা জানি কিনা। আনাইয়া কবির ক্লাস করে, আচ্ছা হ্যাঁ সবাইকে মেনশন করে দাও। নাইমুল ইসলাম শান্ত, বিজ্ঞানের জন্য সারা বাংলাদেশে তুমুল জনপ্রিয় স্যার, সেরা উদীয়মান টিচার, তিনিও আমাদের সাথে যুক্ত আছেন। ভাইয়া পরশুদিন আমাদের চকলেট চাটনি পাবো তো ইনশাল্লাহ। তারপর হচ্ছে 3 দিন আপনারে দেখি না, অনেক খারাপ লাগতেছিল, 3 দিন আপনি আমার সাথেই ছিলেন স্যার। মেহজাবিন মিশা আমাদের সাথে যুক্ত আছেন। ভাইয়া সাউন্ড কম, ভাইয়া কথাই একটু আস্তে বলতেছি, বিকজ আগের মতো হচ্ছে এনার্জিটা নাই, 2-1 দিন পরে আবার দেখবা ফুল স্ট্রং, তখন অনেক বেশি কথা বলবো। আচ্ছা সবাই একটু সঠিক অ্যান্সারটা জানাই দিই, সবাই বলতেছে ক হবে ক হবে ক হবে ক হবে। তনুশ্রী তিথি যুক্ত আছেন, নাজিয়ানা ফেরদৌস যুক্ত আছেন। আচ্ছা দেখেন তাহলে 71-এর দিনগুলি সবাই, এখন আমরা একটু ব্যাখ্যা সহকারে শিখবো। আমরা যখনই একটা প্রশ্ন শিখবো ওই প্রশ্নের আঙ্গিকে আর কি কি প্রশ্ন হতে পারে, কি কি প্রশ্ন হয়, সবকিছু একটু জেনে যাব, তাহলে একটু ভালো হবে কিছুটা। আচ্ছা, বঙ্গবন্ধু কর্তৃক রচিত নয়, বঙ্গবন্ধু তার জীবন দশায় 3টা বই লিখছে। কয়টা বই? 3টা। একটা হচ্ছে তোমার অসমাপ্ত আত্মজীবনী, একটা হচ্ছে কারাগারের রোজনামচা, আর একটা হচ্ছে আমার দেখা নয়া চীন। তাহলে এই অসমাপ্ত আত্মজীবনী 1, এটা 2, এটা 3, এই 3টা হচ্ছে বঙ্গবন্ধু কর্তৃক লিখিত। যদি প্রশ্ন আসে যে নিচের কোনটি বঙ্গবন্ধু কর্তৃক লিখিত, 3টা বই, অন্য বইয়ের নাম দিবে, আর একটা অপশনে যে কোনো একটা অপশন থাকবে। তাহলে বঙ্গবন্ধু কর্তৃক লিখিত হচ্ছে কারাগারের রোজনামচা, অসমাপ্ত আত্মজীবনী, আমার দেখা নয়া চীন। এই যে শুধু 71-এর দিনগুলি, এই 71-এর দিনগুলির রাইটার হচ্ছে বঙ্গবন্ধু নয়। এই 71-এর দিনগুলি বইয়ের লেখক কি আপনারা জানেন? যে 71-এর দিনগুলো, এই বিখ্যাত এই বইয়ের রাইটারটা কে? আপনারা যারা জানেন সবাই একটু দ্রুত জানাই দেন, আর যারা এখন পর্যন্ত যুক্ত হয় নাই সবাই একটু দ্রুত শেয়ার করে দেই, তো দ্রুত শেয়ার করে দেই, নিজেদের গ্রুপগুলোতে, আইডি গুলোতে, সব জায়গায় একটু শেয়ার করে দিই, বেশি বেশি করে শেয়ার করে দিব। শেয়ার করে অবশ্যই শেয়ার ডান লিখবো সবাই। আজকে অনেকেই হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টরাই কিন্তু হচ্ছে আপনার দেখা গেছে যে গাড়িতে অথবা হচ্ছে লঞ্চে, ট্রেনে সবাই ঢাকামুখী হচ্ছে, আসতেছে। তো আপনারা যারাই হচ্ছে আছেন সবাই একটু দ্রুত জানাই দিব। ওকে, তাহলে 71-এর দিনগুলি, এটা হচ্ছে জাহানারা ইমামের। কার লেখা? জাহানারা ইমাম। আচ্ছা, এই জাহানারা ইমামের একটা উপাধি আছে যেটা বারবার পরীক্ষায় আসে, সেটা কি জানেন? এই জাহানারা ইমামকে বলা হয় শহীদ জননী। জাহানারা ইমামকে কি বলা হয়? শহীদ জননী। আপনাদেরকে দিয়ে দিবে
যে নিচের কাকে শহীদ জননী বলা হয়, নিচে থাকবে সুফিয়া কামাল, বেগম রোকেয়া, তারপর হচ্ছে আপনার জাহানারা ইমাম, সেখান থেকে জাহানারা ইমামকে খুঁজে বের করতে হবে। তাহলে 71-এর দিনগুলি বইয়ের রাইটার হচ্ছে জাহানারা ইমাম, যাকে হচ্ছে শহীদ জননী বলা হয়। ওকে ফাইন, পরবর্তী প্রশ্নটা একটু দেখি। দেখেন তো নিচের কোন দেশে নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত? নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত? সবাই একটু দ্রুত জানাই দিবেন। আর এই নায়াগ্রা জলপ্রপাতটা হচ্ছে পৃথিবীর সবথেকে প্রশস্ততম জলপ্রপাত এবং মোটামুটি আপনি বলতে পারেন যে অনেক বেশি সুন্দর। হ্যাঁ, নায়াগ্রা জলপ্রপাতটা যারা হচ্ছে ভ্রমণ পিপাসু আছে তারা হচ্ছে এইখানটাতে যাবে, মানে বেসিক্যালি অনেক সুন্দর। এটা ভ্রমণ পিপাসু যারা, তাদের জন্য সব থেকে বেশি একটা ভালো একটা প্লেস, দেখার মতো একটা জায়গা। তো এই নায়াগ্রা জলপ্রপাতটা হচ্ছে অনেক বেশি প্রশস্ত। আপনাদেরকে বলতে হবে এই নায়াগ্রা জলপ্রপাতটা কোন দুইটা দেশে হচ্ছে অবস্থিত। সবাই একটু দ্রুত জানাই দিব, যারা না পারি কোনো সমস্যা নাই, বিগত সালের প্রশ্ন। আপনারা এখন পর্যন্ত আন্তর্জাতিক পাটে জলপ্রপাতের দিকে যান নাই, গেলে আপনারা পারবেন। তার আগে অনেকে জানেন এসব প্রশ্নের উত্তর। যারা যারা জানেন সবাই একটু দ্রুত জানাই দেই। সবাই সবাই একটু দ্রুত জানাই দিব নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত। আপনারা কারা কারা যুক্ত আছি? যারা এখন পর্যন্ত ক্লাসটাতে লাইক করে নি অবশ্যই লাইক করে দিব, এবং যারা এখন পর্যন্ত হচ্ছে ক্লাসটা শেয়ার করে নি বেশি বেশি শেয়ার করে দিব। এমডি জেলানি হাসান জয় স্যার আমাদের সাথে কিন্তু যুক্ত আছে, বাংলার জন্য সারা দেশে তুমুল জনপ্রিয় টিচার স্যার আমাদের মাঝে হচ্ছে যুক্ত আছে। সুমাইয়া আক্তার যুক্ত আছে, তাইয়্যিবা তাসনিম মিথিলা যুক্ত আছে, তানজিন তারিন আমাদের সাথে যুক্ত আছেন, তাবাসসুম যুক্ত আছেন, শারমিন আক্তার যুক্ত আছেন, তারপর হচ্ছে আরিফা জান্নাতি। সবাই বলতেছে বি হবে বি হবে বি হবে, রাইট বি। নিচের কোন দেশ জোড়ায় নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত? সেটা অবশ্যই হচ্ছে যুক্তরাষ্ট্র এবং কানাডা, রাইট। যারা অ্যান্সার করি নাই আমরা তারাও এখন হচ্ছে ই করে রাখবো। মেহজাবিন মিশু লাইক দিব না, আচ্ছা লাইক দিব না, লাভ রিয়েক্ট দাও। ওকে, এরপর যে জিনিসটা আপনারা মনে রাখবেন, প্রশ্নটা যদি নায়াগ্রা জলপ্রপাত না হয়, যদি আপনাদেরকে প্রশ্ন করে পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাতের নাম কি, পৃথিবীর সর্বোচ্চ মানে সব থেকে উঁচু থেকে পানি পড়ে, এই সর্বোচ্চ জলপ্রপাতের নাম কি, তখন কিন্তু নায়াগ্রা বললে হবে না। নায়াগ্রা হচ্ছে প্রশস্ততম জলপ্রপাত, আর সর্বোচ্চ যখনই বলবে তখন আপনাকে বলতে হবে অ্যাঞ্জেলস জলপ্রপাত। অ্যাঞ্জেল জলপ্রপাত এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বোচ্চ জলপ্রপাত, যেটার অবস্থানটা কোথায় যদি বলতে বলে তাহলে হচ্ছে ভেনিজুয়েলা। অবস্থানটা কোথায়? ভেনিজুয়েলাতে। অবস্থান হচ্ছে ভেনিজুয়েলাতে। ওকে ফাইন, তাহলে এটা একটু মনে রাখবেন। পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত হচ্ছে অ্যাঞ্জেল জলপ্রপাত, যেটার অবস্থান হচ্ছে ভেনিজুয়েলাতে। আর নায়াগ্রা জলপ্রপাত যেটা হচ্ছে পৃথিবীর মধ্যে প্রশস্ততম জলপ্রপাত, যেটার অবস্থানটা হচ্ছে যুক্তরাষ্ট্র ও কানাডাতে। ওকে ফাইন, পরবর্তী প্রশ্নে চলে যাব। বাংলাদেশের আর্থিক বছরের সময়কাল কিভাবে হিসেব করা হয়? এটা অন্যভাবে আপনারা বলতে পারেন, আর্থিক বছরের সময়কাল না, এটা হচ্ছে এরকমও ধরতে পারেন যে বাংলাদেশের বাজেটটা যে ঘোষণা করে, আপনাদের বুঝতে সুবিধা হবে। আর্থিক বছর বলতে হচ্ছে বাংলাদেশের বাজেট যেটা ঘোষণা করা হয়, এই বাজেটটা হচ্ছে কোন মাস থেকে কোন মাস অবধি হচ্ছে থাকে, এটা একটু জানাই দিবেন যে বাংলাদেশের আর্থিক বছরের সময়কাল কোন মাস থেকে কোন মাসের মধ্যে হচ্ছে হিসেব করা হয়। আমি আমি একটা ক্লাসে আছি, আমি এটার কমেন্ট দেখতেছি। সাউন্ড হয় না? 120 জন, 128 জন। তারপর হচ্ছে আরিফা জান্নাতি, মেহজাবিন এন এম, ফারহানা জাহান আমাদের সাথে যুক্ত আছেন ভেনেজুয়েলাতে। আচ্ছা, জুলাই থেকে জুন। সামিরা জাহান আমাদের সাথে কিন্তু যুক্ত আছেন। তারপর হচ্ছে এমডি তৌসিফ আমাদের সাথে যুক্ত আছেন, নীলিমা যুক্ত আছেন কিন্তু, সুমাইয়া স্মৃতি আমাদের সাথে যুক্ত আছেন। তারপর হচ্ছে নুসরাত জাহান, সুমাইয়া ইসলাম সুমি আমাদের সাথে যুক্ত আছেন। ভাইয়া কেমন দিছে নাকি, ভাইয়া কেমন বুঝি নাই, রাবেয়া আলী। আচ্ছা, তারপর হচ্ছে ফারহানা জাহান আমাদের সাথে যুক্ত আছেন, নৌসিন জাহান নদী আমাদের সাথে যুক্ত আছেন, কামরুন নাহার রুমা যুক্ত আছেন, লাবণী আক্তার। সবাই বলতেছে এ হবে এ হবে। রিফাত হোসেন স্যার, কক্সবাজার ট্যুর কেমন গেল? সেটা আপনি আমার থেকে আরো ভালোভাবে জানেন, কারণ আমাদের হচ্ছে
সম্পূর্ণ ট্যুরটাকেই হচ্ছে আপনি হ্যান্ডেল করেছেন, সো আমার থেকে আপনি ভালো বলতে পারবেন। আলহামদুলিল্লাহ, একটা বেস্ট হচ্ছে টাইম পার করলাম সত্যি কথা বলতে। মারিয়া আমাদের সাথে যুক্ত আছেন ফারহানা জাহান। জুলাই থেকে জুন, একটা জিনিস হচ্ছে খেয়াল রাখবেন, একটা জিনিস হচ্ছে মনে রাখবেন, বাংলাদেশের আর্থিক বছর মানে বাজেটটা ঘোষণা করা হয় মাসের হিসেবে জুনের পর জুলাই, মাসের হিসেবে কি হয় জুন, তারপর হচ্ছে জুলাই। কিন্তু আর্থিক বাজেটের ক্ষেত্রে আগে আসবে জুলাই, তারপর হচ্ছে জুন, আগে জুলাই তারপর হচ্ছে জুন। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা, জুন জুলাই না। যারা জুন জুলাই বলেছেন তারা একটু চেঞ্জ করবেন, জুন জুলাই না, জুলাই থেকে জুন, জুলাই থেকে জুন, জুলাই থেকে জুন। এই বছরের জুলাইতে হিসাব করা হয়, তারপর হচ্ছে পরবর্তী মাসের জুন পর্যন্ত চলে, তো পরবর্তী বছরের, তার মানে এক বছর সমান। কিন্তু শুরু হয় জুলাই মাস থেকে, বাজেট কার্যকর হয় জুলাই মাসে এবং এটা চলমান থাকে জুন পর্যন্ত। এই নাম্বারটা রাইট অ্যান্সার। যারা ভুল করছেন তারা একটু এ লিখবো। মনে রাখবেন মাসের হিসেবে জুনের পরে জুলাই, কিন্তু আর্থিক বছর বাজেটের সময় জুলাই থেকে জুন, জুলাইটা আগে চলে আসবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, আমরা একটু ফাস্ট যাব। অনেকগুলো প্রশ্ন তো, এগুলো ঠেললে মানে হচ্ছে শেষ করতে পারবো না। বিগত সালের সব প্রশ্ন আছে এইখানটাতে। যারা যারা শেয়ার করবে তাদেরকে এই প্রশ্নগুলো যখন সমাধান করা হয়ে যাবে তখন হচ্ছে পিডিএফ ফাইলটা দিয়ে দিব অ্যান্সার সহ, পড়তে সুবিধা হবে। ওকে, সবাই 4 নাম্বারের অ্যান্সারটা করি। তাইয়েবা তাসনিম মিথিল আমাদের সাথে যুক্ত আছেন, আরিফা জান্নাতি যুক্ত আছেন কিন্তু। ক্লিয়ার ভাইয়া? ওকে, সবাই 4-এর অ্যান্সারটা করি। বাঙালির মুক্তির সনদ বলা হয় কোনটাকে? নিচের কোনটাকে বাঙালির মুক্তির সনদ বলা হয়? 11 দফা, জয় বাংলা স্লোগান, 7ই মার্চের ভাষণ, না কোনটা? সবাই একটু দ্রুত জানাই দেই তো, বাঙালির মুক্তির সনদ বলা হয় কোনটাকে? আমরা সবাই, ভাইয়া বলেন, রাবে আলী, আমি কি বলবো আমি সেটাই বুঝতে পারতেছি না। 6 দফা, আশামণি যুক্ত আছেন, মেহজাবিন মিশু, নাজিয়ানা ফিরদাউসি, নুসরাত জাহান যুক্ত আছেন, সিদরাতুল মুনতাহা। সবাই বলতেছে 6 দফাটাকে বাঙালির মুক্তির সনদ বলা হয়। এই 6 দফার আদিদন্ত যা কিছু আছে আমরা সবকিছু জানি, এই 6 দফার যা কিছু আছে আমরা সবকিছু বলতে পারবো ইনশাল্লাহ। পারবো না? পারবো। 6 দফা দাবি উত্থাপন করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সালটা ছিল 1966 সাল। কত সাল? 1966 সাল। আচ্ছা, 1966 সাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দাবি উত্থাপন করেছিল। এটাকে হচ্ছে বাঙালির মুক্তির সনদ বলা হয়, পরীক্ষায় আসছে, আগেই বলেছিলাম। এবং এটাকে তুলনা করা হয় ম্যাগনা কার্টার সাথে। আপনাদেরকে বলতে হবে 6 দফা দিবস কত তারিখে। এই যে 6 দফাটা আছে, এই 6 দফা দিবস পালন করি কত তারিখে? আপনারা পারবেন বলতে? পারবেন অবশ্যই। 6 দফা দিবস কত তারিখে? 6 দফা দিবস, 6 দফা দিবসটা বলবেন। 6 দফা দিবসটা কত তারিখে? ইনশিয়া জান্নাত আমাদের সাথে যুক্ত আছেন কিন্তু, ফারজানা আমাদের সাথে যুক্ত আছেন, রিয়ামনি রুমি যুক্ত আছেন কিন্তু, মেহজাবিন মিশু, আশামনি, সবাই একটু জানাই দেন। 7 জুন, 7 জুন, 7 জুন। হাফসানা রুমা বলতেছে 7 জুন, রাইট, 7 জুন। এই 7 জুন কিন্তু বঙ্গবন্ধু 6 দফা দাবি ঘোষণা করে নাই। আমরা বারবার দাবি করে যাচ্ছি, দাবি মেনে নেওয়া হচ্ছিল না। কেন মেনে নেওয়া হচ্ছে না? এই জন্য বাঙালির একটা আন্দোলনে যায়, যেই আন্দোলনে পুলিশ গুলি বর্ষণ করলে 11 জন শহীদ হয়। কতজন? 11 জন শহীদ হয়। আর এই 11 জন শহীদদের স্মরণে 7 জুন তারিখটা 6 দফা দিবস পালন করা হয়। ওকে ফাইন, পরবর্তী প্রশ্ন চলে যাব। বাংলাদেশকে কবে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়? সবার পারার কথা। অফলাইন স্টুডেন্টরা আপনারা দেখেন, আপনাদেরকে যেভাবে বাংলাদেশ বিষয়াবলী থেকে আগাচ্ছি, কোনো টপিকস বাদ পড়বে না। বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করলেই বুঝতে পারবেন যে একটা টিচার ক্লাসে যেগুলো হচ্ছে বলে, ক্লাসে যেগুলো পড়ায়, এগুলো কতটা ইম্পর্টেন্ট, এগুলো নোট করা কতটা ইম্পর্টেন্ট। অনেকে মনে করে যে কাছে বই আছে, বইটা থেকে পড়লেই তো হয়ে যায়। তারপরেও যেটা বলে একজন টিচার অবশ্যই হচ্ছে নোট করে রাখবেন, কারণ টিচার অতটুকুই বলে যতটুকু আপনার বেশি কাজে লাগবে। এটা আপনারা সবার পারার কথা। কত তারিখ? 5-এ হচ্ছে তাইবা তাসনিম 11 জন, কি 11 জন বুঝলেন না? তারপর হচ্ছে রিয়া মনি বলতেছে ক হবে, আরিফা জান্নাতি বলতেছে হচ্ছে ক হবে, ক হবে, ক হবে, রাইট। বাংলাদেশকে কবে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়? এই প্রশ্নটাই পরবর্তী আরেকটা সালে পাবেন। প্রজাতন্ত্র না, লেখা হচ্ছে গণতন্ত্র। তাহলে কি হবে? গণতন্ত্র যদি হয় তাহলে একই। গণতন্ত্র প্রজাতন্ত্র ঘোষণা করা হয় 17 এপ্রিল 1971 সাল।
এই তারিখে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেছিল। মনে আছে? বাংলাদেশের প্রথম সরকার মুজিবনগর সরকার গঠিত হয়েছিল 10 এপ্রিল 1971 সালে। মুজিবনগর সরকার গঠিত হয়। এই মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে 17 এপ্রিল তারিখে, যেই তারিখে বাংলাদেশকে গণতন্ত্র এবং প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়। তাহলে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশকে কবে গণতন্ত্র অথবা প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়? আমরা সবাই জানি তারিখটা হচ্ছে 17 এপ্রিল। ওকে, যারা হচ্ছে আপনাদের ফ্রেন্ডদেরকে এখনো মেনশন করেন নাই, যারা ক্লাসে যুক্ত হয় নাই, খুব দ্রুত হচ্ছে মেনশন করে জানাই দেন। খুব দ্রুত আপনারা হচ্ছে মেনশন করে জানাই দিবেন যে ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। ওকে ফাইন। পরবর্তী, কতজন বাংলাদেশি এখন পর্যন্ত হচ্ছে এভারেস্ট জয় করেছে? সবাই একটু দ্রুত জানাই দিব যে কতজন বাংলাদেশি এখন পর্যন্ত এভারেস্ট জয় করেছে। কতজন বাংলাদেশি এখন পর্যন্ত এভারেস্ট জয় করেছে? সবাই একটু দ্রুত জানাই দিব যে কতজন বাংলাদেশি এখন পর্যন্ত এভারেস্ট জয় করেছে। কতজন বাংলাদেশি এখন পর্যন্ত এভারেস্ট জয় করেছে? সবাই 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 বলতেছে হচ্ছে 5 জন, কেউ বলতেছে। সবাই একটু দ্রুত জানাই দিব যে কতজন বাংলাদেশি এখন পর্যন্ত হচ্ছে এভারেস্ট জয় করেছে। এইটা হচ্ছে একটু হচ্ছে সবার মধ্যেই কনফিউশন কাজ করবে যে পাঁচটি কিনা। এটা হচ্ছে মেইন কথা। আবার কেউ কেউ বলবে যে না 6টি। আপডেটটা কেউ পেয়েছে কিনা সেটা একটু জানাই দিব। বাংলাদেশ কয়জন এখন পর্যন্ত এভারেস্ট জয় করেছে? 5 জন। এই প্রশ্নটা যখন হচ্ছে পরীক্ষায় আসছিল আপনাদের 2000 মনে হয় 21-22 না 23-এ, তখন পর্যন্ত হচ্ছে এভারেস্ট জয়ের সংখ্যা ছিল 5 জন। কিন্তু এখন আপডেট ভার্সন যেহেতু, তার মানে আপনাদেরকে এখন বলতে হবে 6 জন। 6 জন যদি অপশনে থাকে তাহলে অবশ্যই এটা রাইট অ্যান্সার। কারণ কি, এক্সামিনার জানতে চায় যে আপনি আপডেট নিউজটা পেয়েছেন কিনা। এটা যে আপডেট হয়, সাধারণ জ্ঞান তো হচ্ছে কিছু কিছু বিষয় আপডেট হবে। মহান মুক্তিযুদ্ধ, তারপর হচ্ছে আগে যেগুলো গিয়েছে পূর্বের ইতিহাস, এগুলো আপডেট হওয়ার সুযোগ নাই। বাট নতুন যদি কোনো কিছু সন্ধান পায় হঠাৎ করে বা সাম্প্রতিক যেসব বিষয়, এগুলো আপডেট হবে, এগুলো আপডেটের দিকে নজর রাখতে হবে। তো অতএব 6 জন যারা বলেছেন তাদেরকে হচ্ছে অনেক অনেক ধন্যবাদ। যারা 5 জন বলেছেন আপনারা হচ্ছে এখন একটু 6 জন বলে দিবেন। এখন আপনারা হচ্ছে একটু 6 জন বলে দিবেন। আচ্ছা, এরপর হচ্ছে আমরা সবাই জানি যে এই বাংলাদেশের মধ্যে প্রথম এভারেস্ট জয় করেছিল মুসা ইব্রাহিম। কে করেছিল? মুসা ইব্রাহিম। যদি এইটা বলে যে প্রথম নারী কে, নারী বললে তাহলে আর মুসা ইব্রাহিম থাকে না। তাহলে কি হবে? নিশাত মজুমদার। তাহলে কি হবে? নিশাত মজুমদার। এগুলোই পরীক্ষায় বারবার আসে যে বাংলাদেশের প্রথম এভারেস্ট জয় ব্যক্তির নাম কি? মুসা ইব্রাহিম। নারীদের মধ্যে প্রথম এভারেস্ট জয় করে কে? নিশাত মজুমদার। কতজন বাংলাদেশ এখন পর্যন্ত এভারেস্ট জয় করেছে? 6 জন। কততম দেশ হিসেবে বাংলাদেশ এভারেস্ট জয় করেছে বলতে পারবেন আপনারা? যে বাংলাদেশ কততম দেশ হিসেবে এভারেস্টটা জয় করেছিল? আচ্ছা রাইট, কততম? 67তম। এর বাংলাদেশের আগে আরো 66টা দেশ হচ্ছে এভারেস্ট জয় করেছে। বাংলাদেশ দেশের হিসেবে 67তম দেশ হিসেবে এভারেস্ট জয় করেছে। ওকে, এটাও কিন্তু পরীক্ষায় আসে, এটাও লাগবে। সবাই একটু দ্রুত শেয়ার করে দিত এবং শেয়ার করে অবশ্যই শেয়ার ডান লিখবো। শেয়ার ডান লিখে দিব। ওকে ফাইন। দেখো www এর পূর্ণ রূপ কি? পরীক্ষায় কিন্তু আসে। আপনাদের যারা ইন্টার লেভেলে হচ্ছে আইসিটি পড়ে আসছেন তারা একটু খেয়াল করবেন www এর পূর্ণ রূপ কি। তারপর হচ্ছে http, html, তারপর হচ্ছে কোন হচ্ছে ইসে কালেকশনে সব থেকে দূরত্বের সংখ্যা কম বেশি, এগুলো একটু মনে রাখবেন। হ্যাঁ, তো সবাই একটু দ্রুত হচ্ছে অ্যান্সারটা করে দিই, দ্রুত অ্যান্সার করে দিই। হাফসানা আমাদের সাথে যুক্ত আছেন, তারপর হচ্ছে সুলতানা শশী যুক্ত আছেন, শুভচন্দ্র আমাদের সাথে যুক্ত আছেন, পূজা বারোই আমাদের সাথে যুক্ত আছেন, বলতেছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, হাবিব আক্তার আমাদের সাথে যুক্ত আছেন, তানবিহা ইসলাম আমাদের সাথে যুক্ত আছেন, মুন্নি আমাদের সাথে যুক্ত আছেন। আপনাদের দেওয়া বই আজ পড়লাম 5 জন। আচ্ছা, 5 জন পড়লে এখন 6 জন পড়ে নিবেন। হ্যাঁ, ওটা হয়তো আপডেট করা হয়নি। আপডেট তো আমি করি, দেখা যায় কি অনেক সময় অনেক কিছু আমরা আপডেট করে দেই কিন্তু টাইপিংয়ে মাঝে মাঝে মিস্টেক হয়ে যায়, বা যেগুলো আপডেট করে দেই ওইগুলা হয়তো দেখা যায় যে প্রপারলি আপডেট করা হয় না।
তো এই জন্য তো টিচাররা আছে যারা হচ্ছে ক্লাসে বলে দিবে। তারিন চৌধুরী যুক্ত আছেন, তাইবা তাসনিম, মিথিলা, আমিও, আচ্ছা। তারপর হচ্ছে এমএসটি আফসানা যুক্ত আছেন। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা কি দিন ক্লাস হয়? হ্যাঁ, প্রতিদিনই ক্লাস হয়। সোহানা দিয়া, আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন। আর অবশ্যই হচ্ছে যুক্ত হওয়ার জন্য যদি প্রত্যেক দিনের ক্লাসের লিঙ্কটা পেতে হয়, এই পেজটা হচ্ছে লাইক করে রাখবেন। আর বিশেষ করে যারা নতুন, যারা আমার মেসেঞ্জার গ্রুপগুলোতে যুক্ত নাই, তারা অবশ্যই এখানে সার্চ দিবেন GK9 ভাইয়া লিখে। GK9 ভাইয়া লিখে যদি সার্চ দেন তাহলেই হচ্ছে পেজ চলে আসবে। আর পেজে একটা মেসেজ দিয়ে রাখবেন যে ভাইয়া আপনার পার্সোনাল গ্রুপে আমাকে অ্যাড করে দিন, মেসেঞ্জার গ্রুপে। ওখানে অ্যাড করে দিলে ক্লাস শুরুর সাথে সাথেই আপনি লিঙ্কটা পেয়ে যাবেন। ওকে, তাহলে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, দেখেন ফার্স্টেরটা কি আছে, এইখানে একটা ওয়ার্ড আছে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এখন এই অপশনটা যদি কতে থাকতো, আপনারা অনেকেই কলমটা নিয়ে লাভ দিয়ে এটার উপরে পরে দাগাই ফেলাইতেন। তারপর খেয়াল করতেন যে হ্যাঁ এটা তো ওয়ার্ল্ড না, এটা তো ওয়াইড। তারপর আর কেন্দ্রে দিলে কোনো লাভ নাই। তো সঠিক অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা। যার কারণে যখনই অ্যান্সারটা করবেন তখন 1 সেকেন্ড বা 5 সেকেন্ড একটু সময় দিবেন যে আসলে সঠিকটা দেখাচ্ছে কিনা, বা আবার একটু নাক কান খোলা রেখে 4টা অপশনই দেখবেন। হ্যাঁ, তাহলে এই নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। HTML এর পূর্ণ রূপ যদি আপনাকে বলতে বলে, HTML হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। যদি আপনাকে বলে HTTP এর পূর্ণরূপ কি, তাহলে হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটা হচ্ছে HTTP। আর HTML হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, রাইট। ওকে, পরবর্তী প্রশ্নগুলো একটু দেখে। জাতীয় স্মৃতিসৌধের শিল্পী কে? জাতীয় স্মৃতিসৌধ, আপনারা জানেন যে জাতীয় স্মৃতিসৌধ অবস্থিত কোথায়? এই যে সাভারে হচ্ছে নবীনগরে জাতীয় স্মৃতিসৌধটা অবস্থিত। তো এই জাতীয় স্মৃতিসৌধের শিল্পী কে? দেখেন সাধারণ জ্ঞানে কি কি প্রশ্ন হয়, বিগত সালে সাধারণ জ্ঞানে এই সব প্রশ্নই হয়েছে। আপনাদের এরকম প্রশ্ন মানে বিগত সালে যত প্রশ্ন হয়েছে সব এই স্লাইডটাতে আছে এখন পর্যন্ত যত, তাতে মনে হয় আপনাদের এত বছর যে প্রশ্ন হয়েছে তার মধ্যে প্রায় 200-র মতো হচ্ছে এমসিকিউ আছে এখানে। তো সবই সমাধান করে ফেলবো। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে আপনাদের কিন্তু নার্সিং এ প্রশ্ন রিপিট হয়, এমন না যে রিপিট হয় না। প্রায় 40% প্রশ্ন আপনাদের রিপিট হয়। বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের এটা, আচ্ছা সবাই বলতেছে কি হবে, গ হবে, গ হবে। সৈয়দ মইনুল হোসেন, সৈয়দ মইনুল হোসেন বলতেছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, নদী, থ্যাংক ইউ। এমডি জাকারিয়া হোসেন, এমডি নাজমুল ইসখানকে হচ্ছে মেনশন করেছেন, ইশরাত আপ্রিন লামিয়া, আচ্ছা। সবাই 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 একটু দ্রুত জানাই দিয়েছি কি হবে কি হবে। সৈয়দ মইনুল ইসলাম, আচ্ছা। আশামণি নিচেরটাও দেখছে। আচ্ছা, জাতীয় স্মৃতিসৌধের শিল্পী হচ্ছে সৈয়দ মইনুল হোসেন, রাইট। এটা হচ্ছে আজকের দিনের রাইট অ্যান্সার। উনি হচ্ছে বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থপতি। তানবীর কবির, এই তানবীর কবির একজন হচ্ছে একটা শিল্পের হচ্ছে শিল্পী, মানে হচ্ছে যিনি হচ্ছে ওটা তৈরি করেছে। আপনারা বলতে পারবেন যে তানবীর কবির কোন স্থপতির শিল্পী? বাংলাদেশের প্রথম সরকার মুজিবনগর সরকার যেখানে হচ্ছে গঠন করা হয়েছিল, সেই জায়গায় একটা মুজিবনগর স্মৃতিস্তম্ভ আছে, সেখানে একটা মুজিবনগর স্মৃতিস্তম্ভ আছে। আর এই মুজিবনগর স্মৃতিস্তম্ভের শিল্পী হচ্ছে তানবীর কবির। আর জাতীয় স্মৃতিসৌধের শিল্পী হচ্ছে সৈয়দ মইনুল হোসেন। বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের শিল্পী কে বলতে পারবেন? বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের শিল্পী কে? বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের শিল্পী হচ্ছে শিল্পী হামিদুর রহমান। শিল্পী হামিদুর রহমান। বাংলাদেশের জাতীয় সংসদ ভবন, এটা শিল্পী হচ্ছে লুই আইকন। লুই আইকন, রাইট। ওকে, লেডি উইথ দ্য ল্যাম্প উপাধি কার? লেডি উইথ দ্য ল্যাম্প উপাধিটা কার? সুমাইয়া ইসলাম চাঁদনি আগে আগে অ্যান্সার করছে, তাতে কি হয়েছে? সবাই বলো, সবাই সবাই দ্রুত অ্যান্সার করো। তোমরা যখনই হচ্ছে এই প্রশ্নগুলোর অ্যান্সার করবা, তুমি দেখবা যে তোমার আরো অনেক ফ্রেন্ডরা অ্যান্সার করতেছে, ওই জিনিসটা তোমার চোখে লাগবে, এটা বেশি দিন মনে থাকবে। আর সব থেকে বড় কথা হচ্ছে একবার পড়ার 10 বার পড়ার থেকে একবার লেখা ভালো, তাহলে নাকি ব্রেনটা এটা ভালোভাবে নেয়। তো তোমরা একটু বেশি বেশি করে টাইপ করে দাও। আর যারা এখন পর্যন্ত হচ্ছে ক্লাসটা শেয়ার করে না, অবশ্যই শেয়ার করতে হবে, না হলে এতগুলো প্রশ্নের পিডিএফ ফাইল যখন শেষ হয়ে যাবে ক্লাসটা, সবাইকে কিন্তু হচ্ছে পিডিএফ ফাইলটা দিয়ে দিব, সবাইকে পিডিএফ ফাইলটা দিয়ে দিব।
সুমাইয়া ইসলাম আমাদের সাথে যুক্ত আছেন, কথা রহমান কথা যুক্ত আছেন, মেহজাবিন এনএম যুক্ত আছেন, কিন্তু অর্থই অর্ণিমি যুক্ত আছেন। সবাই বলতেছে ভাইয়া আজকে ক্লান্ত কেন, টানা 4টা দিন হচ্ছে কক্সবাজারে, তো বুঝতেই পারতেছো প্রচুর গরম প্রচুর রোদ, তার মধ্যে এক্সপ্লোর করা তো কিছু বাকি রাখি নাই, যা আছে সব ভেজে খেয়ে আসছি। তো একটু দুর্বল, কালকে রাতে আসছি তাও বাজে ছিলাম, সারাদিন মোটামুটি একটু ঘুমাইছি, এখনো চোখে ঘুম ঘুম। আচ্ছা, তাহলে সবাই একটু বলো ফ্লোরেন্স নাইটেঙ্গেল। আচ্ছা, এখান থেকে আর একটা প্রশ্ন আসে, একটা হচ্ছে লেডি উইথ দ্য ল্যাম্প, এটা কার উপাধি? আমরা সবাই জানি এটা হচ্ছে ফ্লোরেন্স নাইটেঙ্গেলের উপাধি। আর একটা প্রশ্ন পরীক্ষা আসে, সেটা হচ্ছে আধুনিক নার্সিং এর জনক কাকে বলা হয়? আধুনিক নার্সিং এর জনক, আপনারা না জানলে এটা চলবে? আধুনিক নার্সিং এর জনক কাকে বলা হয়? অবশ্যই ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে বলা হয় আধুনিক নার্সিং এর জনক। ওকে, আধুনিক নার্সিং এর জনককে ফ্লোরেন্স নাইটিঙ্গেল। তারপর হচ্ছে তার উপাধি হচ্ছে লেডি উইথ দ্য ল্যাম্প। ওকে, তারপর হচ্ছে কি এই কি আফরিন, তোমার নামই তো আমি পড়তে পারলাম না, আনথিয়া না কি আফরিন, বাংলা একটু লিখে দাও তো বোন। আমি ভাই আমি অসুস্থ, কারণ ক্লাসে জয়েন করতে পারিনি এতদিন। আচ্ছা, খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন বোন। নিচের কোন ব্যক্তি শান্তিতে নোবেল পুরস্কার পান নাই? এটা হচ্ছে আপনারা সবাই জানেন, এটা হচ্ছে শান্তিতে নোবেল পুরস্কার পায় নাই ইয়াসিন আরাফাত, এছাড়া ও ভ্লাদিমির পুতিন, এছাড়া সবাই পেয়েছে। এটা লাগবে না, এটা এটা দেখেন একটু, সরি, এটা একটু দেখেন। এপিজে আবুল কালাম কে ছিলেন? আপনাদের ওরিয়েন্টেশন যেখানে যেখানে করেছি এপিজে আবুল কালামের নাম বলেছি সবার কাছে না, যে এপিজে আবুল কালামের একটা বিখ্যাত উক্তি আছে, স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটা যেটা মানুষকে ঘুমাতে দেয় না। বুঝতে পেরেছেন কত বড় একটা কথা? মানে আপনি যেটা ঘুমায় ঘুমায় দেখেন এটা আসলে স্বপ্ন না, স্বপ্ন সেটা যেটার চিন্তায় আপনি ঘুমাইতে পারবেন না। আপনার যদি স্বপ্ন থাকে আপনার নার্সিং এ একটা সিট লাগবেই, তাহলে এই চিন্তা আপনি ঘুমাইতে পারবেন না। এই উক্তিটা হচ্ছে এপিজে আবুল কালাম এর, যিনি হচ্ছে ভারতের রাষ্ট্রপতি ছিল, যিনি হচ্ছে ভারতের রাষ্ট্রপতি ছিল, ভারতের রাষ্ট্রপতি ছিল। এটা হচ্ছে রাইট অ্যান্সার। আর একটা রাইট অ্যান্সার হতো যদি অপশনটা এমন হইতো, পাকিস্তানের না বলে যদি বলতো ভারতের পরমাণু বিজ্ঞানী, তাহলেও রাইট হইতো, কারণ উনি হচ্ছে ভারতের রাষ্ট্রপতি এবং ভারতের পরমাণু বিজ্ঞানী ছিল এপিজে আবুল কালাম। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা একটু দেখি, কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম? এটা হচ্ছে বাংলা থেকে হয়তো টাইপিং মিস্টেক হয়ে হচ্ছে এখানে এসেছে, এটা হচ্ছে প্রাকৃত থেকে হচ্ছে বাংলা ভাষার জন্ম। কেউ ভুলেও হচ্ছে অসমীয়া বলবেন না, প্রাকৃত থেকে। আপনারা একটু জানেন, আপনারা কি এটা বলতে পারতেন? পারতেন অবশ্যই, কারণ এগুলো আপনারা পড়েছেন। বাংলা ভাষার জন্ম প্রাকৃত থেকে, সবাই একটু দ্রুত বলে দেন না। প্রাকৃত, প্রাকৃত, রাইট, প্রাকৃত। হ্যাঁ, এটা থেকে হচ্ছে বাংলা ভাষার জন্ম। কিন্তু যদি বলা হয় কোনটাকে বাংলা ভাষার ভাই বা ভগ্নী বলা হয়, হ্যাঁ, কোন ভাষাকে বাংলা ভাষার বোন বলা হয় আর কি, সেটা হচ্ছে অসমীয়া। এই অসমীয়াটাকে আমাদের বাংলা ভাষার বোন বলা হয়, কিন্তু বাংলা ভাষার জন্ম প্রাকৃত থেকে। ওকে ফাইন, পরবর্তীটা দেখি। আচ্ছা, কোন জেলার সাথে পদ্মা সেতু সরাসরি সম্পৃক্ত নয়? নিচের কোন জেলার সাথে পদ্মা সেতু সরাসরি সম্পর্কিত নয়? দেখেন প্রিয় ভাই বোন আমার, আগে 11 মাস ঘুমাইতে আমার এখন। সব থেকে বড় কথা হচ্ছে যে আপনাদের নার্সিং এর প্রশ্ন কিন্তু এই, আরো যদি হচ্ছে বেশি শেষ করি, মানে সম্পূর্ণ 200 প্রশ্নের মতো 200 যদি শেষ করি, তাহলে মনে করবেন এখান থেকে রিপিট প্রশ্ন 4-5টা অবশ্যই থাকবে। আর প্রশ্ন টাইপটা বুঝতে পারবেন যে আসলে আপনার কোনগুলো লাগবে, কোনগুলো স্কিপ করলেও সমস্যা নাই, সেটা বুঝতে পারবেন। আমরা জানি যে পদ্মা সেতুর এক পাশে হচ্ছে শরীয়তপুর এবং পরবর্তী পাশে হচ্ছে মুন্সিগঞ্জ, তারপর হচ্ছে মাদারীপুর, এগুলো সবই হচ্ছে পদ্মা সেতুর সাথে একদম ডিরেক্ট সম্পর্কিত। শরীয়তপুর, তারপর হচ্ছে মাদারীপুর, মুন্সিগঞ্জ, তিনটে সম্পর্কিত। কিন্তু পটুয়াখালী হচ্ছে অনেক দূরে, লেবুখালী পার হয়ে তারপর হচ্ছে যেতে হয় আমার জেলা। এই পটুয়াখালী জেলাটা হচ্ছে সরাসরি সম্পর্কিত না। তার মানে আজকে রাইট অ্যান্সার হচ্ছে 4 নাম্বারটা। কোন জেলার সাথে পদ্মা সেতু সরাসরি সম্পর্কিত না, মানে সম্পৃক্ত না, তাহলে কি হবে? অবশ্যই পটুয়াখালী হবে, কারণ মাদারীপুর আপনারা জানেন যে ব্রিজটা পার হলেই হচ্ছে মাদারীপুর, পদ্মা সেতু পার হলে। এই পাশে হচ্ছে মুন্সিগঞ্জ,
এই পাঁচটা মাওয়ার যে পাঁচটা, এই পাঁচটা হচ্ছে মুন্সিগঞ্জ, পরবর্তী পাড়াইলেই হচ্ছে শরীয়তপুর এবং মাদারীপুর। তাহলে সম্পর্কিত 9 হচ্ছে পটুয়াখালী। আর একটা প্রশ্ন সেম এই ধাজে একই বছরে আসছে যে কোন জেলার মধ্যে সুন্দরবন নাই? আপনারা বলতে পারবেন যে বাংলাদেশের কোন জেলার মধ্যে সুন্দরবনটা নাই? সবাই একটু দ্রুত জানাই দিন। আমার বাড়ি লেবুখালী, পটুয়াখালী। ও সুমাইয়া নিশি, আচ্ছা আমার বাড়ি মির্জাগঞ্জ। রিয়া মনি রুমি বলতেছে বরিশাল, বরিশাল শুভচন্দ্র, আচ্ছা আমিও। তারপর হচ্ছে আফসানা আমাদের সাথে যুক্ত আছেন, তানিয়া ইসলাম যুক্ত আছেন 15-তে। বলতেছে মিম পারভিন জিকে আপনি বেস্ট ভাইয়া। বেস্ট না হয়তো তোমাদের কাছে বেস্ট, তবে ট্রাই করি আসলে নিজের বেস্টটা দিয়ে হচ্ছে ই করার, ক্লাসে বোঝানোর, সেটা অফলাইন হোক অথবা অনলাইন হোক। আর আজকে একটু তুলনামূলক কম বকবক করতেছি বিকজ আজকে এনার্জিতে অনেক ঘাটতি আছে। কি খাইতে পারি বলো তো, সাজেস্ট করো যে ভাই আপনি এটা খান। আচ্ছা, কোন জেলার মধ্যে সুন্দরবন নাই? আপনারা জানেন যে বাংলাদেশের ম্যানগ্রোভ সুন্দরবন, যেটাকে হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা করেছে ইউনেস্কো। বারবার পরীক্ষা আসে, সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে কোন সংস্থা? আমরা জানি ইউনেস্কো। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও স্বীকৃতি দিয়েছিল ইউনেস্কো, বাট সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছিল ইউনেস্কো 1997 সালে। কত সালে? 1997 সালে। 1997 সালে তারিখটা ছিল 6 ডিসেম্বর। কত ডিসেম্বর? 6 ডিসেম্বর। ওকে। এই সুন্দরবনটা বাংলাদেশের 5টা জেলার মধ্যে বিস্তৃত। কয়টা জেলায়? সুন্দরবনের অবস্থানটা হচ্ছে 5টা জেলায়। এর মধ্যে একটা হচ্ছে তোমার খুলনা, খুলনা, তারপর হচ্ছে সাতক্ষীরা, সাতক্ষীরা, তারপর হচ্ছে বাগেরহাট, তারপর হচ্ছে পটুয়াখালী, আর একটা হচ্ছে বরগুনা। এই 5টা জেলায় হচ্ছে সুন্দরবন বিস্তৃত। এই 5টা জেলার মধ্যেই সুন্দরবনের অংশ আছে। তাহলে দেখেন, সাতক্ষীরা আছে, পটুয়াখালী আছে, বাগেরহাট আছে, শুধু বরিশালটা নাই। তার মানে আমাদের আজকে রাইট অ্যান্সার হচ্ছে বরিশাল। এরকম প্রশ্ন যদি আবারও দেয় তাহলেও পারবো। বরিশাল অপশনে না থেকে যদি আরো কিছু থাকে, জালকাঠি, পিরোজপুর, সেটাই হবে রাইট অ্যান্সার। কারণ আমরা জানি যে বাংলাদেশের ম্যানগ্রোভ সুন্দরবন, যেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে আবার বৃহত্তম বদ্বীপ, এই বদ্বীপটা বাংলাদেশের 5টা জেলায় বিস্তৃত। একটা হচ্ছে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী এবং বরগুনা। আর বাদ বাকি যে অপশনটাই থাকবে এটাই হচ্ছে বাদ। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা দেখি। বাংলাদেশের ডেল্টা পরিকল্পনা লাগবে না। বাংলাদেশের প্রথম নারী এবারের জয়ী আরোহীর নাম কি? সবাই একটু দ্রুত জানাই দেন। বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট পর্বতারোহী কে? নারীদের মধ্যে প্রথম কে হচ্ছে এবারে জয় করেছে? সবাই একটু দ্রুত জানাই দাও। লেবুর পানি খান, ভালো লাগবে। হ্যাঁ, কামরুল হাসান রতন, এমনিতেই ঠান্ডা লেগেছে একটু, মোটামুটি ভালোই। কারণ রাত 2টার দিকে হচ্ছে 7 জন গেলে একসাথে যা হয় আর কি, রাত 2টায় গোসল করতে নেমেছি। এই গোসল করেই হচ্ছে খুব ভালোভাবেই ঠান্ডা ঠান্ডা লাগাইছি আলহামদুলিল্লাহ। সবাই একটু দ্রুত। কামরুন নাহার, তারপর হচ্ছে ঈশিতা আক্তার আমাদের সাথে যুক্ত আছেন, নুসরাত জাহান ফাতেম আমাদের সাথে যুক্ত আছেন, শানজিদা রহমান যুক্ত আছেন, বলতেছেন নিশাত মজুমদার। রাইট, নিশাত মজুমদার সর্বপ্রথম এবারে জয় করেছে। পুরুষদের মধ্যে মুসা ইব্রাহিম। বাংলাদেশ এখন পর্যন্ত এবারে জয় করেছে 6 জন। এখন পর্যন্ত বাংলাদেশ এবারের জয় দেশের মধ্যে 67তম দেশ। বাংলাদেশ কততম দেশ? 67তম দেশ হিসেবে এবারে জয় করেছিল। সব আমরা জানি। আচ্ছা, নিচের কোনটি বিভাগীয় শহর? এগুলো আপনাদের নার্সিং পরীক্ষায় প্রশ্ন হয়, এতেই আপনারা আটকে যাবেন। বেশি সহজ হলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে অনেক বেশি মার্ক পেয়ে তারপরে টিকতে হয়, তার মধ্যে আবার আপনাদের নেগেটিভ মার্কিং নাই। তার মানে আপনি যদি চিন্তা করেন যে আমার প্রশ্ন সহজ হয় আলহামদুলিল্লাহ, আমি তো খুব সহজেই চান্স পেয়ে যাবো, এটা আপনার বোকামি হয়ে যাবে। কিছু কিছু প্রশ্ন অনেক বেশি হার্ড থাকে, সেটা শুধু তারাই পারবে যারা পড়াশোনা করে। এই প্রশ্নগুলো দিয়ে আসলে মেধা তালিকা তৈরি হয়, বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে দেখেন
নিচের কোনটি বিভাগীয় শহর? রংপুর বলতেছে, রংপুর, অনেকেই রংপুর বলতেছে। আসলে কি রংপুর হবে নাকি দিনাজপুর হবে, কি হবে? রংপুর, 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 রাইট। এখানে যেটা আছে বগুড়া, এটা আসলে কোনো বিভাগই না, এটা বিভাগীয় শহর কেমনি হয়? এটা হচ্ছে একটা নিজে জেলা, অতএব এটা না দিনাজপুরও বিভাগ না, নাটোরও তো বিভাগ না, এটা জেলা শহর। শুধু রংপুর এটা হচ্ছে বিভাগ, তার মানে এটা হচ্ছে বিভাগীয় শহর। এগুলো আবার ভুল করে আইসেন না, সহজ প্রশ্ন যেন আবার বেশি ভুল হয় না। টেকনাফ ও তেতুলিয়া কোন দুইটা জেলায় অবস্থিত? টেকনাফ এবং তেতুলিয়া, রাজনৈতিক ব্যক্তিবর্গরা বলে না টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া। তো এই টেকনাফ ও তেতুলিয়া কোন দুইটা জেলায় অবস্থিত? আমার বিভাগ রংপুর, হ্যাঁ আমার জেলা দিনাজপুর, বিভাগের নাম রংপুর, রাইট। আচ্ছা, মেহজাবিন এন এম, মেহজাবিনের এনে কি হয়? এনে নাইম ভাইয়া, আর এম এ কি মেহজাবিন? মারিয়া আক্তার আমাদের সাথে যুক্ত আছেন, আশা মনি যুক্ত আছেন, তারপর হচ্ছে এস সুমাইয়া আমাদের সাথে যুক্ত আছেন, ঈশিতা আক্তার যুক্ত আছেন কিন্তু, ইনশিয়া জান্নাত যুক্ত আছেন কিন্তু, শাহনাজ পারবিন যুক্ত আছেন। শাহনাজ পারবিন হচ্ছে বই কালকের মধ্যে হচ্ছে চলে যাবে। অনেকেরই অনলাইনে যারা ভর্তি আছো, যাদের বই এখনো হচ্ছে পাও নাই, তারা অবশ্যই হচ্ছে হোয়াটসঅ্যাপে তানজিলা আপুর সাথে যোগাযোগ করবা, কারণ তানজিলা আপু উনি হচ্ছে সব হচ্ছে ইটি পাঠায়। তোমরা যারাই অনলাইনের গ্রুপটাতে অ্যাড আছো, তারা হচ্ছে তানজিলা আপুর ওই যে ইটা দেখবা, দেখে তাকে হচ্ছে নক করবা যে আপু আমার বইটা এখনো পৌঁছায় নাই। অনেকেরই বই পাঠানো হয়েছে কিন্তু যেতে সময় লাগতেছে, হয়তো নাম্বারে কোনো ভুল হতে পারে, কিন্তু সবার বই মোটামুটি ভাবে পাঠানো হয়েছে। আর এত স্টুডেন্টের মধ্যে দুই একটা মাঝে মাঝে হচ্ছে আমাদেরও ভুল হতে পারে, একটু সময় লাগতে পারে, সেটা তোমরা একটু যোগাযোগ করবা যে ভাইয়া এখনো হচ্ছে বইটা পাইনি, কি করা যায়, সেক্ষেত্রে আমরা দেখবো। তারপর হচ্ছে 3 দিন আপনারা দেখে অনেক খারাপ লাগছিল, আচ্ছা দেখছি। এনতে তারপর হচ্ছে রাবে আলী ভাই, আমার কমেন্ট যাচ্ছে না আপনার কাছে? হ্যাঁ কমেন্ট আসতেছে তো। সুমাই স্মৃতি, তারপর হচ্ছে নফরোজা সালাম জানিয়েছেন। রাকিবুল ইসলাম রিফাত, আমিও আছি, থ্যাংক ইউ ভাইয়া। রিয়ামুনি আমাদের সাথে আছে কিন্তু, এমটি বোরহান ব্যাপারী, আমি কিন্তু যে চলে যাবো কমেন্ট না পড়েন না কে ভাইয়া? বোরহান ব্যাপারী কমেন্ট করে দিয়েছি। টেকনাফ থেকে তেতুলিয়া, টেকনাফ কোথায়? কক্সবাজারে, রাইট। আপনারা যারাই কক্সবাজারে যাবেন, তারা কক্সবাজার থেকে টেকনাফ অবধি চাঁদের গাড়ি পাওয়া যায়, বুঝতে পেরেছেন? ওটাকে চাঁদের গাড়ি বলে, সাতখোলা। আর হচ্ছে নাহলে অটো নিয়ে যাবেন, গেলেও টেকনাফ পর্যন্ত যাবেন, টেকনাফ পর্যন্ত না যেতে পারলেও হচ্ছে পাটুরিয়া পর্যন্ত যাবেন। জায়গাটা কিন্তু হচ্ছে সত্যি কথা বলতে অনেক সুন্দর। মেরিন ড্রাইভ তো, মানে এক পাশে আপনার সমুদ্র আর এক পাশে আপনার পাহাড় থাকবে, এর মধ্য দিয়ে রাস্তা, বুঝতেই পারতেছেন। ভালো একটা অ্যাডভেঞ্চার হবে। আপনারা যারাই যাবেন কক্সবাজার থেকে টেকনাফে যাবেন, তাহলে কক্সবাজারের মধ্যে হচ্ছে টেকনাফটা, আর তেতুলিয়াটা হচ্ছে আবার পঞ্চগড়ের মধ্যে। তার মানে রাইট অ্যান্সার দাঁড়াচ্ছে ঘ নাম্বারটা। রাইট অ্যান্সার কোনটা? ঘ নাম্বার, কক্সবাজার এবং পঞ্চগড়। ওকে, পরবর্তী প্রশ্নটা একটু দেখি। বাংলাদেশের উষ্ণতম মাস কোনটা? সব থেকে বেশি গরম পড়ে কোন মাসে, একটু বলেন তো? ওই যে অনেকেই বলে যে এত গরমই যদি পড়বি তাহলে ষড়ঋতুর দেশ কেন বললি, তাই না? এত গরমই যখন পড়বি ষড়ঋতুর দেশ কেন বলবি? যখন গরম আসে ধুমাই গরম, যখন শীত আসে একদম শীতে একদম শেষ। মানে দুইটাই তো মৌসুম, আর মৌসুম কই ভাই? এই যে এখন যে কাশফুল ফুটছে, শরতের একটা থাকবে, আবহাওয়া থাকবে, কই শরতের আবহাওয়া কই? গরমেই তো বাঁচি না, এটা তো গরমকালই বলা যায়। সবাই বলতেছে এপ্রিল হবে, এপ্রিল হবে, এপ্রিল হবে। আমি বলে দিচ্ছি, বাংলাদেশের সব থেকে শীতলতম মাসের নাম হচ্ছে জানুয়ারি। বাংলাদেশের সব থেকে বেশি শীত পড়ে হচ্ছে জানুয়ারি মাসে, এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে শীতলতম মাস। এটা যদি হয় শীতলতম, তাহলে বাংলাদেশের সব থেকে বেশি গরম পড়ে এপ্রিলে। কোথায়? এপ্রিলে হচ্ছে গরম। তাহলে বাংলাদেশের সব থেকে উষ্ণতম মাস হচ্ছে এপ্রিল মাস। আর বাংলাদেশের সব থেকে উষ্ণতম স্থানের নাম হচ্ছে লালপুর, এটাও মনে রাখবেন। বাংলাদেশের সব থেকে উষ্ণতম স্থান হচ্ছে নাটোরের লালপুর। আর সব থেকে গরম পড়ে বেশি এপ্রিল মাসে। আর সব থেকে শীতলতম মাস হচ্ছে জানুয়ারি মাস। শীতলতম স্থান যদি বলতে হয় তাহলে বলতে হবে আপনাকে শ্রীমঙ্গল। বাংলাদেশের সব থেকে শীতলতম স্থানের নাম কি? শ্রীমঙ্গল। ওকে, পরবর্তী প্রশ্নটা দেখি।
বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে এটা কাটে না কেন? বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের সীমান্ত সংযোগ নেই? সবাই একটু দ্রুত অ্যান্সার করে জানাই দেন, সবাই দ্রুত অ্যান্সার করে জানাই দেন। এটার মধ্যে নিচের কোন জেলার সাথে ভারতের সীমান্ত সংযোগ নেই? বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের সীমান্ত সংযোগ নেই? কুষ্টিয়া, সাতক্ষীরা, পঞ্চগড় নাকি বান্দরবন? সবাই একটু দ্রুত জানাই দেয় তো। আচ্ছা, বুঝি না। একটা মজার বিষয়, সেটা হচ্ছে কিছুদিন আগে, এখন বর্তমানে একটা ভিডিও আছে, খুব ভাইরাল ভিডিও। ওইতে কি যেন, আইতে নদী যাইতে খাল মগো বাড়ি বরিশাল, ও মনু মোরে তুই চেনো না, যেন কি একটা আছে না, এই যে দিমু একটা কেনু। এই গানটা আমারে সবাই মেনশন করতেছে, এবং এইটা আমার ইনবক্সে যে কতবার আসছে, এই মাত্র একজনে পাঠাইলো, এটা দেখে মনে পড়লো। একটা ছেলে, যে মাদ্রাসার একজন হচ্ছে ছেলে, তালবে আলিম, ও হচ্ছে এই গানটা বলছিল একটা ছেলের কলার ধরে ধরে মনে হয়। তো এই গানটা কতজন যে হচ্ছে মেনশন দিল এখন অব্দি। এই ছোট বাচ্চাটা নাকি আমার মতো দেখতে, আমি নাকি ছোটবেলায় এরকম ছিলাম। এই নিশাত কবির শর্মী, হাহা দিও না। আচ্ছা, বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কোন জেলার সাথে ভারতের সীমান্ত সংযোগ নাই? সেটা হচ্ছে বান্দরবনের। বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কয়টা প্রিয় ভাই বোন আমার? বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা আছে কয়টা? 32টা। বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টা। যদি বলে ভারতের সাথে সীমান্ত আছে কয়টা জেলার সাথে, তাহলে হচ্ছে 30টা জেলার সাথে ভারতের সাথে সীমান্ত সংযোগ রয়েছে। মিয়ানমারের সাথে কয়টা যদি বলে, যে মিয়ানমারের সাথে কয়টা, তাহলে অবশ্যই হচ্ছে 3টা। একটা জেলা আছে, জেলাটার নাম হচ্ছে রাঙামাটি, যেই জেলাটার 2টা দেশের সাথে সীমান্ত সংযোগ রয়েছে। 2টা দেশের সাথে সীমান্ত সংযোগ রয়েছে বাংলাদেশের কোন জেলার? রাঙামাটি জেলার। ভারতের সাথে সীমান্ত সংযোগ আছে 30টা, মিয়ানমারের সাথে 3টা। বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টা। এটা আমরা সবাই জানি। আইতে নদী যাইতে খাও, মগবাড়ি কই বরিশাল। ওকে। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করেছে কোন সংস্থা? সবাই দ্রুত জানাই দিবেন। সবাই 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 দ্রুত। গানটা তনুস্মৃতিতে, গান শুনতে হলে ধৈর্য ধরতে হবে। ওটা আমি আগে শুনি নাই, অতটা ভালোভাবে শুনেছি কিন্তু ওইভাবে মুখস্থ হয় নাই, পরে শোনাবো। ফারহানা জাহান ভাইয়া বলে 4 আলিফ টান দিয়েছে। তারপর হচ্ছে নাফরোজা, আপনিও শুনছেন? আমি শুনছি, মানে আমি শুনছি সব থেকে বেশি, আমার শুধু মেনশন করে, ওই জায়গাতেই আমাকে মেনশন করে। আচ্ছা, তারপর হচ্ছে দ্রুত রৌশন আরা মলি আমাদের সাথে কিন্তু যুক্ত আছেন। কিভাবে রেজাল্ট দিবে? কালকে তোমাদের রেজাল্ট দিবে, টেনশনের কিছু নাই। নাইম ভাইয়া আছে, সবার জন্য হচ্ছে দোয়া করব, এবং অনেক অনেক বেশি শুভকামনা থাকবে তোমাদের জন্য। রেজাল্ট যাই হোক আগে জানাবা যে ভাই আমার এসএসসির রেজাল্ট এই ছিল, এসএসসিতে আমি এই করেছি, এখন আমি কি করব। খুব ভালো একটা সাজেশন দিয়ে দিব। আর যদি মনে করো যে না, পড়াশোনা ভাল লাগে না, তাহলে কালকে রেজাল্ট পাওয়ার পরপরই বয়ফ্রেন্ডরে বলবা যে নতুন একটা রিক্সা কিনে খালি আমার বাসার সামনে ট্রিপ মারতে থাক, শুধু আমার বাসার সামনে এপার দিয়ে ওপার যাবি, ওপার দিয়ে ওপার যাবি, তোর কাজই শুধু আমার বাসার সামনে রিক্সা চালানো। কারণ রেজাল্ট খারাপ করলে আমার বাবা রিক্সালা খুঁজবে, যেন বাসার থেকে নামলেই যেন তোরে পায়। বুঝতে পারছো? সবাই সবাই মেসেজ দিয়ে রাখবা যে নতুন রিক্সা যদি নতুন রিক্সা না পাও, আজকে গ্যারেজে যাইয়া একটা নতুন রিক্সা কালকের জন্য ভাড়া ল। রেজাল্ট পাওয়ার পরপরই তোর কাজই হচ্ছে আমার বাসার সামনে দিয়ে খালি আপ ডাউন করা। বুঝতে পারছো? তাহলে হচ্ছে এটা করবা। যে সিদ্ধান্তে নেয় না কেন, রেজাল্ট ডাজন্ট ম্যাটার। তুমি যদি ভালোভাবে পড়াশোনা করতে পারো, এটাই হচ্ছে তোমার জন্য অনেক কিছু। তো যারা হচ্ছে চিন্তা করো যে না রেজাল্ট খারাপ হলে ভেঙে পড়বো, আসলে ভেঙে পড়ার কোনো কিছু নাই। পৃথিবীতে যারা ব্যাক বেঞ্চার ছিল, যাদের রেজাল্ট খারাপ ছিল, ওরাই ভালো অবস্থানে আছে। এর মানে এই না যে তোমাকে খারাপ রেজাল্টের জন্য ইন্সপায়ার করতেছি, তোমার মনোবল বাড়াচ্ছি। আচ্ছা, আফরিন এইসব ঢঙ্গের কথা বললো না গো। আচ্ছা, থাক থাক, কার কি আছে না না আছে এটা হচ্ছে পাবলিক প্লেসে না বলি। আচ্ছা, তাহলে দেখো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে ইউনেস্কো। ইউনেস্কো
21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। রাইট। সালটা বলতে পারবা তোমরা? সালটা বলতে পারবা যে কত সালে দিয়েছিল ভাইয়া? কি লেখছে? আলভিনা বৃষ্টি 10 আলিফ টান দিছো। তাহলে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিয়েছে সংস্থা হচ্ছে ইউনেস্কো। সালটা ছিল 1999 সাল, যেটা এর এইবার পরীক্ষায় আসছে যে কত সালে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃতি দিয়েছিল। 1999 সাল। যদি তারিখ বলতে পারে সেটাও আমরা বলতে পারবো। 17ই নভেম্বর। 17ই কি নভেম্বর। ওকে, রাইট। পরবর্তী প্রশ্নে চলে যাব। ওয়েবসাইটের ঠিকানায় ব্যবহৃত এইচটিটিপি এর পূর্ণরূপ কি? সবাই একটু দ্রুত জানাই দেন। এইচটিটিপি এর পূর্ণরূপ কি? এইচটিটিপি এর পূর্ণরূপ কি? দ্রুত 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 দ্রুত। যার কেউ নাই তার আল্লাহ আছে, আল্লাহর উপর ভরসা রাখো। এত হচ্ছে দুঃখের কথা শুনতে শুনতে হয়রান হয়ে যাচ্ছি। যার কেউ নাই তার আল্লাহ আছে, কোনো টেনশন করবা না, কোনো টেনশনের কারণ নাই, শুধু দোয়া দুরূদ পড়তে থাকো। মারিয়া ভাইয়া, আমারটাও একটু বলেন। এমএসটি মারিয়া, মেহজাবিন মিশুয়া যুক্ত আছেন, এমএসটি আসনাহা যুক্ত আছেন, কিন্তু আনিকা বলতেছে হচ্ছে সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন কিসের সেন্ট মার্টিন? 24শে সেন্ট মার্টিন কোনো প্রশ্ন আছে? ক হবে, কি হবে? ক হবে। কিসের জন্য আগেই বলেছিলাম এইচটিটিপি। এইচ হচ্ছে হাইপার, টিতে টেক্সট, টিতে ট্রান্সফার, পিতে প্রোটোকল। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। অতএব ক নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। আর এইটাই যদি হয় HTML, তাহলে হচ্ছে হাইপার, তারপর হচ্ছে টেক্সট, এম এ হচ্ছে মার্কআপ, এল এ হচ্ছে ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর HTTP হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ক নাম্বারটা রাইট অ্যান্সার। 24শে বাংলাদেশের একমাত্র প্রবল দ্বীপ কোনটি? ও প্রশ্ন দেখে ফেলেছিল। বাংলাদেশের একমাত্র প্রবল দ্বীপ কোনটি? রওশনা আরা মলি, থ্যাংক ইউ। তারপর হচ্ছে স্বর্ণালী রহমান, প্রীতি, আচ্ছা। এমএসটি কাজল যুক্ত আছেন, সিদ্রাতুল মুনতাহা, ইনশিয়া, তানবিহা যুক্ত আছেন, আশামণি যুক্ত আছেন, তারপর হচ্ছে সীমা আক্তার যুক্ত আছেন, এস সুমাইয়া যুক্ত আছেন, ইশরাত আফরিন লামিয়া যুক্ত আছেন। সবাই আমার জন্য দোয়া করবেন। কালকে দোয়া করার কিছু নাই, শুধু কালকের জন্য দোয়া করবেন ভাইয়া। হ্যাঁ, দোয়া করতেই হবে, সবাইকে সবার জন্য হচ্ছে দোয়া করবেন। কারণ কালকে হচ্ছে আপনাদের রেজাল্ট দিবে। আর সব থেকে বড় কথা হচ্ছে রেজাল্টের দিন এই যে চাচিদের যে কটু কথা, এটা যে শুরু হবে, এটাকে প্রতিহত করতে হবে আগে। এসে বলবে যে তার ভাইয়ের মেয়ে আপনার থেকে ভালো রেজাল্ট করছে, মানে আপনার আম্মু আব্বুর একটা ঠেলামারির কথা বলতে হবে। এইসব চাচি আম্মাদের বলে রাখবেন যে অন্তত পক্ষে কালকে আমাদের বাসায় আর আপনারা পা দেবেন না, আসবেন না। আসবে তোমার আম্মুর কাছে পান খাইতে, পান খাইবে আর বলবে যে ওর রেজাল্ট কি, বলবা যে 4 পয়েন্ট বা হচ্ছে অমুক পাইছে। আরে কি কও, এবছর তো রেজাল্ট অনেক ভালো হয়েছে, সব জায়গায় তো এ প্লাসের সরাসরি। আমার ভাইয়ের মেয়ে বোনের মেয়ে দুইটাই পরীক্ষা দিলে দোনোটাই এ প্লাস পাইছে। তুমি এ প্লাস পাও, তার ভাইয়ের মেয়ে বোনের মেয়ে তারা পাইছে গোল্ডেন এ প্লাস। যাই দাও, হ্যাঁ কোনো ভাইয়ের মেয়ে বোনের মেয়ে বছর পরীক্ষাই দেয় নাই, কিন্তু তোমার আম্মুরে একটা ঠেলামারির কথা শুনাই যাওয়া লাগবে, বুঝছো? এইসব চাচি আম্মাদের বললে দেবা যে কালকের যেন বাসায় পাড়াটারা না দেয়। আর টেনশনের কোনো কিছু নাই। রেজাল্ট খারাপ হবে, ভাইয়ারা একটা ফোন দিবা, ফোন দিয়ে বলবা যে ভাইয়া রেজাল্ট খারাপ করছি, মন খারাপ, কি করতে হবে, মন ভালো করে দিব। ভাইয়া কালকের জন্য দোয়া করেন, অবশ্যই দোয়া করব। সবার জন্য শুভকামনা রইল, অনেক অনেক বেশি দোয়া করি, কারণ প্রত্যেকটা স্টুডেন্ট অনলাইন অফলাইন, বিশেষ করে ফার্ম গেটের প্রত্যেকের হচ্ছে কি বলবো, ওদের সাথে মনে হয় যে ভাই বোনের একটা সম্পর্ক। সো তোমাদের জন্য অবশ্যই অনেক অনেক দোয়া থাকবে, তোমরা ভালো কিছু করবা ইনশাল্লাহ। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? এটা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। দ্বীপ থেকে যেসব জিনিস আপনারা একটু মনে রাখবেন, বাংলাদেশের 4টা দ্বীপ মোস্ট ইম্পর্টেন্ট, যেখান থেকে ভার্সিটি থেকে শুরু করে সব জায়গায় আপনার এই 4টাই আসে। সেই 4টা হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? আমরা সবাই জানি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম হচ্ছে সেন্ট মার্টিন। এই সেন্ট মার্টিন থেকে আরেকটা প্রশ্ন আসে যে সেন্ট মার্টিনের পুরাতন নাম কি? আপনারা বলেন তো, সেন্ট মার্টিনের পুরাতন নাম কি? নারিকেল জিঞ্জিরা। সেন্ট মার্টিনের পুরাতন নাম হচ্ছে নারিকেল জিঞ্জিরা। আর একটা দ্বীপ আসে বাংলাদেশের
একমাত্র বাতিঘর বাংলাদেশে এরকম আসে না, বাংলাদেশে বাতিঘর আছে কোন দ্বীপে? বাতিঘর আছে কোন দ্বীপে? এটা হচ্ছে কুতুবদিয়া। কুতুবদিয়াতে হচ্ছে বাতিঘর আছে। আর একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপের নাম কি? বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপের নাম কি? বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপের নাম হচ্ছে মহেশখালী। নাম কি? মহেশখালী। রাইট। তাহলে মনে রাখেন, সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, বাংলাদেশের একমাত্র বাতিঘর আছে কুতুবদিয়া দ্বীপে, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপের নাম হচ্ছে মহেশখালী। ওকে, ফাইন। পরবর্তী প্রশ্নটা একটু দেখি কি আছে। মুজিব বর্ষ আর দরকার নাই। রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত সংসদে উত্থাপন করা যায় না কোন বিল? সবাই একটু দ্রুত জানাই দেন। আপনারা সবাই জানেন যে হচ্ছে রাষ্ট্রপতি হেডামালা ব্যক্তি, ওনার সুপারিশ ব্যতীত কি যায় না, একটু বলেন তো। কোকোনাট জিঞ্জিরা, তারপর হচ্ছে অটোপাসও বলবে, আরিনা আহমেদ তৃষা অটোপাসও বলবে। আচ্ছা, মাইয়ে দেখতে আসবে যখন হচ্ছে বলবা এরকম বসছো, তখন হচ্ছে ই করবা যে মেয়ে কি অটোপাস। মুজিব বিষয় কোনো কিছু আসবে না। তারেক এখন আসার সম্ভাবনাই অনেক বেশি। তাবাসসুম আমাদের সাথে যুক্ত আছেন, তানিয়া ইসলাম যুক্ত আছেন, তারপর হচ্ছে ফাতেমা আক্তার যুক্ত আছেন, কিন্তু হচ্ছে এমএসটি মিম পারভিন আমাদের সাথে যুক্ত আছেন, তারপর হচ্ছে তাহিয়া আক্তার সূচি আমাদের সাথে যুক্ত আছেন, এর জন্য আমরাই বাসা থেকে চলে আসছি। আচ্ছা, তাহিয়া আক্তার সূচি, ভালো করেছ। তারপর হচ্ছে কি ধুরিতি রায়, আচ্ছা নাম যদি ভুল হয় বোন তুমি আমাকে বলে দিও বাংলায়। ভাই একদম ঠিক বলছেন। ফাতেমা আক্তার আমাদের সাথে যুক্ত আছেন, এমএসটি মারিয়া যুক্ত আছেন, রাবেয়া রিয়াজ আমাদের সাথে যুক্ত আছেন, তারপর হচ্ছে আলভিনা বৃষ্টি যুক্ত আছেন কিন্তু আমাদের সাথে, হাফসানা, তারপর হচ্ছে রাবেয়া মিল্লা আমাদের সাথে যুক্ত আছেন, তারপর হচ্ছে মিসকাতুল জান্নাত যুক্ত আছেন কিন্তু। রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত যে বিল সংসদে উত্থাপন করা যায় না সেটা হচ্ছে অর্থ বিল। অর্থ বিল, অর্থ বিল। এখানে কির কথা বলেছে সংসদে উত্থাপন করা যায় না? অর্থ বিলটা হচ্ছে সংসদে উত্থাপন করা যায় না রাষ্ট্রপতির অনুমতি ব্যতীত। আপনারা কি পেরেছেন সবাই? সবাই কি বলছে? অর্থ বিল, অর্থ বিল, অর্থ বিল, অর্থ বিল, অর্থ বিল। রাইট, অর্থ বিল। দেখেন আপনাদের প্রশ্ন কি এসেছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ অবদানের জন্য সর্বোচ্চ খেতাব কোনটি? বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য সর্বোচ্চ খেতাব কোনটি? আমরা শুধু সর্বোচ্চ খেতাব না, কোন খেতাব কয়জন পাইছে, কোন উপজাতি পাইছে, কোন উপজাতি নারী পাইছে, কোন উপজাতি পুরুষ পাইছে, কোন বাঙালি নারী পাইছে তাও আমরা জানি। আমাদের সমস্যা হবে না ইনশাল্লাহ। তোমাদের যেসব প্রশ্ন দেয় তোমরা দেখলে হাসবা, যেগুলো আমাদের কাছে অনেক সহজ। আর যখন হচ্ছে সাধারণ জ্ঞান সব ক্লাস শেষ হয়ে যাবে ইনশাল্লাহ তোমরা এরকম বোর্ডে ধরে ধরে পড়াইতে পারবা আল্লাহর রহমতে। আচ্ছা, সবাই একটু দ্রুত বলে দাও, সবাই একটু দ্রুত বলে দাও। যারা এখন পর্যন্ত ক্লাসটাতে লাইক করি নাই অবশ্যই হচ্ছে একটা লাইক করে দিব। সবাই বলতেছে ভাই সবাই ভালো রেজাল্ট করবি, ফি আমানিল্লাহ। নাইম স্যার যেহেতু বলে দিয়েছেন, সাধারণ জ্ঞানের তুমুল জনপ্রিয় টিচার, আমার খুবই কাছের ছোট ভাই বলতে গেলে, এখন আমি ওকে স্যার ডাকি। ইশিতা আক্তার আমাদের সাথে যুক্ত আছেন, এমএসটি মিম পারভিন, সাবিহা খাতুন আমাদের সাথে যুক্ত আছেন, সিদ্রাহুল মুনতাহা আমাদের সাথে যুক্ত আছেন, জুয়েল ইসলাম বলতেছে বীরশ্রেষ্ঠ। আমরা জানি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ অবদানের জন্য 4টা ক্যাটাগরিতে খেতাব দেওয়া হয়েছিল, যার মধ্যে সব থেকে সর্বশ্রেষ্ঠ খেতাবের নাম হচ্ছে বীরশ্রেষ্ঠ। আমরা বলি তো যে বাংলাদেশে বীরশ্রেষ্ঠ আছে কতজন, আমরা জানি তো তাই না? বীরশ্রেষ্ঠের সংখ্যা হচ্ছে 7 জন। পরের ক্যাটাগরিটা হচ্ছে বীর উত্তম। আমরা জানি তো যে বীর উত্তমের সংখ্যা কতজন বাংলাদেশে? বর্তমান বাংলাদেশে বীর উত্তমের সংখ্যা কতজন বলে দেন, সবাই বলে দেন। 67 জন। এর পরেরটা হচ্ছে বীর বিক্রম। বাংলাদেশে বীর বিক্রম আছে কতজন? 174 জন। কতজন? 174 জন। আর এই হচ্ছে বীর প্রতীক। বীর প্রতীকের সংখ্যা কতজন আপনারা জানেন? বীর প্রতীকের সংখ্যা কতজন? 424 জন। 400 কতজন? 24 জন। রাইট। তাহলে দেখেন পরীক্ষায় প্রশ্ন আসছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ অবদানের জন্য সর্বোচ্চ খেতাব কোনটি? আমরা সবাই জানি সর্বোচ্চ খেতাব হচ্ছে বীরশ্রেষ্ঠ। তো আপনারা যারা নার্সিং এর জন্য হচ্ছে ফোকাস করবেন তাদের এক্সট্রা কোনো কিছু বই বা হচ্ছে যা কিছু আছে এগুলো আসলে যে কতটা ইম্পর্টেন্ট সেটা আমি জানি না, বাট নিউরনের যে গাইডটা আছে এবং লেকচার শিটটা আছে এটা সম্পূর্ণ ভালোভাবে আগে হচ্ছে শেষ করবেন। বুঝতে পেরেছেন? আমি বারবার বলছি আপনারা হচ্ছে নিউরনটা শেষ করেন, নিউরনটা শেষ করেন।
আমি ভাইয়া কার নাম বলে বুঝি না, তানিয়া ইসলাম, তুমি আর আমি। ভাইয়া কার নাম বলে, ওই একজনের নাম বললেই হলো। এমএসটি আসনাহা আমাদের সাথে যুক্ত আছেন, তাবাসসুম যুক্ত আছেন, এমএসটি লাবণী খাতুন যুক্ত আছেন, নাফরোজা যুক্ত আছেন, আরমিনা আক্তার আমাদের সাথে যুক্ত আছেন, শারমিন সুলতানা যুক্ত আছেন, সানজিদা রহমান যুক্ত আছেন, টিজে জান্নাত আমাদের সাথে যুক্ত আছেন, নীলিমা যুক্ত আছেন কিন্তু ইনশাল্লাহ ভাইয়ো। তারপর হচ্ছে আশামণি যুক্ত আছেন, এমএসটি কাজল যুক্ত আছেন কিন্তু 28 সবাই সি বলতেছে। কি বলতেছে? সি বলতেছে। বাংলাদেশ কোন জোটের সদস্য নয়? কমনওয়েলথ। কমনওয়েলথের সদস্য পদ বাংলাদেশ সবার আগে পেয়েছিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কোন সংস্থার পদ পেয়েছিল? শুরুতে প্রথম কোন সংস্থার সদস্য পদ লাভ করেছিল? সেটা হচ্ছে কমনওয়েলথ। এটা হচ্ছে রাইট অ্যান্সার। বিমস্টেক, এটা সদর দপ্তরই হচ্ছে বাংলাদেশের ঢাকাতে। আপনারা জানেন যে বিমস্টেকের সদর দপ্তর ঢাকাতে অবস্থিত, তার মানে এটাও হচ্ছে বাংলাদেশের, এটা সদস্য পদ আছে এবং সদর দপ্তরই বাংলাদেশে। সার্ক, এটা তো আপনারা জানেনই যে দক্ষিণ এশিয়ার 8টা রাষ্ট্র মিলাইয়া সার্ক গঠিত, যেটার আবহাওয়া অফিসটা হচ্ছে বাংলাদেশের ঢাকাতে। এই সার্কের সদর দপ্তর হচ্ছে নেপালের কাঠমান্ডুতে, বাট সার্কের আবহাওয়া অফিসটা হচ্ছে ঢাকাতে, যেটা আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসছে। এই যে নিচে গেলে ইনশাল্লাহ আমরা পাবো। ওকে, পরবর্তী প্রশ্নটা একটু দেখি। পদ্মা সেতুর অফিসিয়াল নাম কি? আমাদের যে পদ্মা সেতুটা আছে, এই পদ্মা সেতুর অফিসিয়াল নাম কি? সবাই জানি এটা আমরা। পদ্মা সেতুর অফিসিয়াল নামটা একটু আমরা একটু বলে দেই তো। পদ্মা সেতুর অফিসিয়াল নামটা কি প্রিয় ভাই বোন আমার? ঢাকাতে অবস্থিত পদ্মা বহুমুখী সেতু, রাইট। 16.5 কিলোমিটার পদ্মা সেতুর দৈর্ঘ্য। আমি তো জানতাম না। 16 কেমনে হয়? 16.5 কিলোমিটার পদ্মা সেতুর দৈর্ঘ্য কেমনে হয়? আনিকা জাহান মেম, এটা কোন বইতে লেখা আছে, কোন রেফারেন্সে আছে? সেই বইটা যদি আমি একটু দেখতে পারতাম আর একটু ভালো হইতো। পদ্মা সেতুর দৈর্ঘ্য আপনারা জানেন 6.15। বুঝতে পেরেছেন? আর একটা হচ্ছে মিটার যদি বলে তাহলে 18 প্রস্থ যেটা, সেটা হচ্ছে 18.10 মিটার। 16টা ভুল বলেছেন আপনি। হ্যাঁ, 6.15 হবে। রাবে আলী, 6.15। 6.15 কিলোমিটার হচ্ছে দৈর্ঘ্য। যদি প্রস্থ বলে তাহলে হচ্ছে 18.10 মিটার। ওকে, ঠিক আছে। তাহলে এটা পদ্মা সেতুর অফিসিয়াল নাম আপনারা সবাই বললেন পদ্মা বহুমুখী সেতু। পদ্মা বহুমুখী সেতু। ওকে, ফাইন। পরবর্তী প্রশ্নটা একটু দেখি আমরা কি আছে এখানে। সার্কের বর্তমান সদস্য রাষ্ট্র কয়টা? সার্কের বর্তমান সদস্য রাষ্ট্র কয়টা? ভাই আপনি একটা ফিক্স, হ্যাঁ খেয়ে নিব, কোনো সমস্যা নাই। সার্কের সদস্য রাষ্ট্র হচ্ছে 8টা। সবাই বলতেছে। টিজে জান্নাত আমাদের সাথে যুক্ত আছেন, সানজিদা আমাদের সাথে যুক্ত আছেন 8টা 8টা, ইনশিয়া জান্নাত আমাদের সাথে যুক্ত আছেন 8টা। সবাই বলতেছে 8টা। রাইট, 8টা। আচ্ছা, শোনো, এখানে যতগুলো প্রশ্ন আছে এগুলো আমরা আসলে একদিন, 2 দিন, 3 দিনে শেষ করতে পারবো না, একটু আস্তে আস্তে শেষ করতে হবে। এখানে বিগত সালের যত পরীক্ষায় প্রশ্ন আসছে সবগুলোই এখানে হচ্ছে আছে, এবং এগুলো কিন্তু রিপিট হয়। তোমরা যখনই হচ্ছে এগুলো সমাধান করতে যাবা তখনই দেখতে পারবা যে এগুলো কিন্তু মোটামুটি ভালোই হচ্ছে রিপিট হয়, আসে কিন্তু কিছু বছর পর পর দেখা যায় যে এগুলো হচ্ছে বিগত সালের প্রশ্ন। তো এগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে হচ্ছে শেষ করে ফেলবো আজকে, যেহেতু হচ্ছে শরীরের কন্ডিশন অতটা ভালো না, শরীর দুর্বল। তো আজকে হচ্ছে নো মোর টুডে আর কি। গিভ মাই সালাম টু ইয়োর প্যারেন্টস। এখন কথা হচ্ছে আজকের ক্লাসে কেন যুক্ত হলাম তোমাদের সাথে। কালকে আসছি, আজকে না হলেও পারতাম, কিন্তু একটা জিনিসের জন্য এসেছি। তোমরা অনেক বেশি ডিপ্রেশনে আছো, তোমাদের অনেক বেশি মন খারাপ বা অনেক বেশি টেনশন কাজ করতেছে, আর এটাই স্বাভাবিক যেহেতু কালকে তোমাদের রেজাল্ট দিবে। ইন্টারে 2টা বছর কিভাবে কাটিয়েছো, কিভাবে হচ্ছে
করতে পারতে পেরেছো, পরীক্ষায় নিজেকে জাহির করতে পেরেছো, সেটার মূল্যায়ন কালকে করা হবে। কালকে মূল্যায়ন করে তারপর তোমাদেরকে রেজাল্ট দেওয়া হবে। অনেকেরই হচ্ছে মন ভালো থাকবে, অনেকেরই মন খারাপ থাকবে। আসলে সব থেকে বড় কথা হচ্ছে এখানে মন খারাপ করার কোনো কিছু নাই। যেটা ইন্টারে করেছো সেটার রেজাল্ট তুমি হচ্ছে কালকে পাবা। আজকে যে জিনিসটা তুমি করতেছো সেটার রেজাল্ট কিন্তু তুমি নার্সিং পরীক্ষার পরে পাবা। সো কখনো যেন ফ্যামিলিকে একটা ব্যর্থতার গল্প না শুনাইতে হয়। আর কালকে রেজাল্ট দিবে যাদের ভালো হবে আলহামদুলিল্লাহ বলবা, ভাইয়ার জন্য অবশ্যই অফলাইনে অথবা অনলাইনে মিষ্টি খাওয়ার ব্যবস্থা করবা। যারাই আছো রেজাল্ট ভালো হলে মিষ্টি খাওয়াবা, যাদের রেজাল্ট খারাপ থাকবে তারা আমার থেকে মিষ্টি খাবা এবং প্রতিজ্ঞাবদ্ধ থাকবা যে হচ্ছে বেশি বেশি পড়াশোনা করবা। কারণ একটা জিনিস কি, পৃথিবীর একটা বিখ্যাত উক্তি আছে যে তুমি যেটা করে এসেছো সেটা তোমার আজকের কর্মের ফল। তুমি যেটা পিছনে করেছো, অতীতে যেটা তুমি করেছো, তুমি অতীতে ইন্টার লেভেলে 2টা বছর কিভাবে কাজে লাগিয়েছো সেটার ফল তুমি কালকে পেতে যাচ্ছ। আজকের কর্মফল তুমি ভবিষ্যতে পাবে কিছুদিন পরে। বুঝতে পেরেছো? তো এখন তুমি যেটা করবা সেইটার ফলে কিন্তু তুমি 1 ঘন্টা পরীক্ষা দিয়ে নার্সিং এর পরীক্ষা শেষ করে যখন বেরোবা তখনই এটা জাজমেন্ট হয়ে যাবে যে তুমি সময়টা কিভাবে কাজে লাগাচ্ছিলা। এটাই হচ্ছে মেইন কথা। তুমি তোমার ফল ততটুকুই পাবা যতটুকু তুমি চেষ্টা করো। তোমার চেষ্টা মাফিক তুমি হচ্ছে ফল পাবা। তারপরও দুর্ভাগ্যবশত অনেক সময় অনেক ইনসিডেন্ট হয়, কিন্তু এটা খুবই রেয়ার। বুঝতে পেরেছো? সো কোনোভাবেই হচ্ছে মন খারাপ করা যাবে না, কারণ যেটা হবার সেটা তো হয়েছে। এখন আর সেটা করে আর লাভ কি? কারণ যতটুকু তোমার হচ্ছে চেষ্টা করার তুমি করেছো, বাদ বাকি ফল দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আর সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখো, ভালো কিছু হবে। কোনো বাজে চিন্তা কোনো কিছু মাথায় আনা যাবে না যে রেজাল্ট খারাপ হয়েছে, এই করব সেই করব, কোনো কিছু না। রেজাল্ট ডাজন্ট ম্যাটার। এডমিশন পরীক্ষায় এসে তোমার রেজাল্ট ডাজন্ট ম্যাটার। আবার বললাম, রেজাল্ট ডাজন্ট ম্যাটার। অনেক এ প্লাস পাওয়া স্টুডেন্ট আমি দেখেছি এডমিশন পরীক্ষায় পাশও করতে পারে নাই। আবার অনেক স্টুডেন্ট দেখেছি যারা ন্যূনতম একটা স্কোর পেয়ে তারপর হচ্ছে পরীক্ষার সেন্টারে বসে টপ 100-র মধ্যে ঢুকে গিয়েছে। সবকিছু তোমার চেষ্টা। যারা রেজাল্টে তোমার থেকে 10 মার্ক বেশি থাকবে, তুমি পরীক্ষায় তাদের থেকে 15 মার্ক বেশি পাবা। তুমি সবসময় মাথায় চিন্তা করবা যে আমার রেজাল্ট খারাপ, আমার অনেক বেশি কষ্ট করে তারপর এখানে টিকতে হবে, আর তোমাকে সেইভাবেই প্রস্তুতি নিতে হবে। সো কোনোভাবেই হচ্ছে ভেঙে পড়া যাবে না। কালকের দিনটা তোমাদের জন্য একটা নতুন সূর্য আসুক, যেটা তোমাদেরকে একদম রঙিন করে দেবে। তারপরও যদি কারো মন খারাপ থাকে অবশ্যই হচ্ছে নিউরন পরিবারের কারোর সাথে যোগাযোগ করবা। বিশেষ করে আমাকে নক দিবা যে ভাই আমার রেজাল্ট এটা ছিল, এসএসসিতে এইটা ছিল, আমার এখন কত স্কোর লাগবে, কি করব না করব। ইনশাল্লাহ যতটুকু মেন্টালি সাপোর্ট দেওয়া যায় অবশ্যই হচ্ছে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। সবাই রাতে খাবার খাবা, একদম মানে কোনো কিছু মাথায় না রেখে 1 গ্লাস ঘুম দাও। সকালে উঠে কোনো টেনশন করার দরকার নাই। আশেপাশে যে রেজাল্ট পায় পরবর্তীতে কেউ যদি জানায় যে তোমার রেজাল্ট এটা, জানাইলো, না জানাইলে বিকালের দিকে একবার ঢুকে রেজাল্টটা দেখে নিও। আর রেজাল্ট না দেখলেও চলবে, এডমিশনের জন্য পড়াশোনা করতে থাকো, ব্যাপার না। সবার জন্য অনেক অনেক মন থেকে অনেক 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 দোয়া এবং ভালোবাসা রইল। সবাই হচ্ছে কি করবা, খাই দিয়ে ঘুমাই যাবা। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।